So, welcome you all to the sixth lecture of Engineering Economics, ECO 201 from Textile Department. This is our sixth lecture, and already we get a lots of idea about economics. And today we're going to start the second chapter. আমি বলেছিলাম যে আমার খুব পছন্দের চ্যাপ্টারটার নামটাও খুব সুন্দর। আমরা দেখা যায় যে এই চ্যাপ্টারে বেসিক কিছু থিংস সম্পর্কে আইডিয়া নিই এবং এই চ্যাপ্টারে হচ্ছে দুটো মডেল আমরা পড়বো আজকে। একটা হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এন্ড অ্যানাদার ওয়ান ইজ ব্রেক ইভেন পয়েন্ট এন্ড প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তো এই জিনিসগুলো যেগুলো পড়বেন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম নিয়ে আইডিয়া নেব। এই মডেলগুলো যখন আপনি কমপ্লিট করে ফেলবেন আপনি দেখবেন যে আপনার কিন্তু একটা বেসিক আইডিয়া হবে। বেসিক আইডিয়াটা হবে মানে হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে একজন ইকোনমিস্টের মতো আপনি হচ্ছেন কি চিন্তা করতে পারবেন যে ইকোনমিস্ট যেভাবে চিন্তা করে যে ইকোনমিতে আমি কিভাবে আমি আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস দিয়ে কিভাবে একটা ইকোনমিতে রিলেটেড, বা হচ্ছে গিয়ে সাপোজ সাকিব কিভাবে তার ইকোনমিক অ্যাক্টিভিটিস দিয়ে ইকোনমিতে রিলেটেড, বা প্রতীক কিভাবে তার ইকোনমিক অ্যাক্টিভিটিস দিয়ে ইকোনমিতে রিলেটেড, এরকম অনেক কোশ্চেন আমাদের মনের মধ্যে অ্যারাইজ হয়। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া পাবো এবং এরপরে দেখবো যে একটা ইকোনমিতে আমরা আসলে প্রোডাকশনটা কখন করব, কখন আমাদের প্রোডাকশনটা হবে। তো সেটা আমরা যাবো এবং আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, আমি বলেই দিয়েছি। আপনাদের তো নিশ্চয়ই 3টার পরে কোনো ক্লাস নেই আছে আজকে? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যেহেতু ক্লাস নেই, ইনশাল্লাহ আমরা একটু লেন্দি করবো। লেন্দি মানে আমি তো বলেইছি যে 90 মিনিটসে আমি আরো একটু বেশি সময় যাব, লেন্দি করব এবং এটার জন্য আপনি দুটো অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন। এবং আমাদের একটা নতুন এক টেকনোলজিক্যাল প্রবলেমের কারণে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের আমি যে বলেছিলাম আপনাদের হচ্ছে চ্যাট বক্সে নিজের আইডিটা দেওয়া দরকার নেই, যেহেতু অটো জেনারেটেড হয়ে যায়। বাট আনফরচুনেটলি এটা এখন আর হচ্ছে না। নতুন যে জুম থেকে আমাদের যে সার্ভিসটা প্রোভাইড করবে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো চ্যাট বক্সে নিজের নেম এন্ড আইডিটা একটু দিয়ে দিবেন। এটা এখন থেকে আমার প্রত্যেকটা ক্লাসেই দিতে হবে, বিকজ এটা অটো জেনারেটেড হবে না। তো আমি এমনিও একটা নর্মালি ক্লাসের স্ক্রিনশট নিয়ে রাখি পার্টিসিপেন্টদের, এবং সেখান থেকে আমি একটা ক্রস চেক করব কারা কারা জয়েন করেছিলেন এইটা, ঠিক আছে, যাতে কোনোভাবে আপনি ক্লাসে জয়েন করলে অ্যাটেন্ডেন্স মিস না হওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা চলে যাই তাহলে, আমাদের আজকে আমরা যে টপিকটা নিয়ে স্টাডি করবো সেটাতে চলে যাই। জাস্ট আমাকে একটু সময় দেন, একটু স্ক্রিনশটটা করছি। জাস্ট আমাকে বলবেন, আমি ইনস্ট্যান্ট এটা সলভ করার অপশন আছে সেটা। তো আমি একটু জাস্ট চলে যাব লাস্ট ক্লাসে কি পড়েছিলাম। আমরা পার্ট 1 শুরু করেছিলাম, দিস ইজ অল অ্যাবাউট ইন্ট্রোডাকশন, দ্যাট মিন্স ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স। Then in last 2 classes actually we get idea about what is economics is and what are the branches of economics. Then we talk about 10 principles. Okay, then today we're going to start with the chapter 2. And be honest, I like this chapter a lot because the name of the chapter is very attractive. দেখেন কি মজার সুন্দর একটা নাম, থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট, যে আপনি একজন ইকোনমিস্টের মতো চিন্তা করবেন। এবং as a student of science department, maybe you think that economics is a subject from social science background, but the interesting part is that economics is a subject from science background. And actually in economics, just like the science subject like physics, chemistry or biology, we collect data, we go for the observation, we prepare theory, then from that we made a scientific method, and after that we find out new theories and new policies for economics. আমরা কিন্তু কোনো প্রকার কোনো অবজারভেশন বা কোনো ইমাজিনেশন থেকে কিন্তু ইকোনমিক্সে কোনো থিওরি আসেনি। এবং আমি যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত ক্লাস নিয়েছি, আই হোপ আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা থিওরি দেখবেন যে আপনার লাইফের সাথে রিলেটেড। এন্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট প্রত্যেকটা থিওরি আপনি চাইলে কিন্তু এক্সপ্লেন করতে পারবেন ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে। যদি আপনার ওই যে যেমন আমি বলছিলাম যে প্রাইস বাড়লে আমার কোয়ান্টিটি বাড়ে, সরি প্রাইস পেলে আমার ডিমান্ড কমে যায়, আমরা যে এরকম একটা ধরেন থিওরি পড়বো, তো ওখানে আপনি দেখবেন যে কত পার্সেন্ট আপনার ডিমান্ড কমে যাবে প্রাইস বাড়ছে। ইভেন আপনি সেটাও ক্যালকুলেশন করতেন, যদি এটা সাইন্টিফিক কোনো থিওরি না হতো, যদি সাইন্টিফিক ভ্যালু না থাকতো, আপনি কিন্তু এক্সপ্লেন করতে পারতেন না।
তো বিষয়টাই হচ্ছে এটা যে আমরা যখন হচ্ছে গিয়ে ইকোনমিক্স এর থিওরি গুলো পড়বো, ইটস অ্যাকচুয়ালি ইটস আ পার্ট অফ সায়েন্স, সো দ্যাট আমরা এরকম অবজারভেশন এন্ড আদার্স এর মাধ্যমেই হচ্ছে গিয়ে কিন্তু থিওরিটাতে আসবো। So in this chapter we will get ideas about two model. দুটো মডেল আমি শেষ করব। The first model is about the circular flow diagram. আমি এটা একটু জুম করছি। The first model is about the circular flow diagram. আমি কি লাস্ট ক্লাসে বলেছিলাম এই ডায়াগ্রামটা ড্র করতে সবাইকে খাতায়? না ম্যাম, বলি নাই আপনাদেরকে, তাহলে আমি ভুলে গিয়েছি। আমার তো মনে হয় বলেছি, বলি না এটা ড্র করতে। না ম্যাডাম, আপনি এইটা তো বলেন নাই। আচ্ছা, তাহলে আই এম সরি, আমি একদম ভুলে গিয়েছি। আমি এটা কিন্তু বলি সবসময় যে আগে থেকে ড্র করে রাখতে। তো আই এম সরি, আমি ভুলে গিয়েছিলাম। তো আমি এখন আছি হচ্ছে বইয়ের পেজ 25, আর আপনি যদি পিডিএফ ফাইলে যান, পিডিএফ ফাইলের হচ্ছে পেজ 51। পিডিএফ এ যখন আপনাদের সাথে যেটা শেয়ার করছে ওখানে আমরা প্রথম যে মডেলটা সম্পর্কে, এখানে একটা মডেল ডেভেলপ করা হয়েছে, সেই মডেলটা সম্পর্কে বলবো। ইটস নেম ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। ইফ পসিবল আমি যখন এক্সপ্লেইন করব তখন পসিবল হলে ডায়াগ্রামটা ড্র করে নেবেন, আদারওয়াইজ এখন এটা একটা স্ক্রিনশট নেবেন এবং পরবর্তীতে এটা ডায়াগ্রামটা ড্র করে আমি সেটা একটা কাজ দিব, টাস্ক দিব আপনাকে, সেটা কিন্তু আপনাকে ডায়াগ্রামটা ড্র করতে হবে। মানে আপনার লেকচারটা আজকে তুলতেই হবে, এটা ম্যান্ডেটরি। তো তাহলে আজকে আমরা যেটা স্টার্ট করছি, আজকে যার খাতার উপরে টাইটেল দেন হচ্ছে গিয়ে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এবং আজকে বললাম কিন্তু লেকচার তোলা ম্যান্ডেটরি। আমি দেখা যাবে ক্লাস শেষে একটা টাস্ক দিয়ে দিবি লেকচারের উপরে, সো লেকচারটা যাতে আজকে সবাই তুলে। তো আমরা যে মডেলটা ডেভেলপ করবো, যে মডেল থেকে আমরা বুঝবো যে আমরা আসলে ইকোনমিক্স একটা সায়েন্সের পার্ট, এবং এখান থেকে আসলে আমরা সায়েন্টিফিক্যালি অনেক কিছু ব্যাখ্যা করতে পারবো। এবং আমি আসলে কিভাবে ইকোনমিটা আমি রিলেটেড, মেইনলি এই ডায়াগ্রামটা আপনাকে উঠে দেখাবে, সো আমরা সেটা সম্পর্কে জানবো। So the first model we are going to learn about is circular flow diagram. Circular flow means it's a continuous flow. That means whatever happens, you can't break this flow. And actually, it's a visual model in which you can see that how money or dollar or taka or any kind of currency flow from household to farm to market. And also you can say that how goods and services or how product actually flows from market to farm. So এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু জানবো। ইয়েস প্রতীক স্যার বলেন, হ্যান্ড রেজ করেছেন আপনার কথা বেজে বেজে, আপনার কথা বেজে বেজে আসতেছে। ম্যাম আপনার কথা অনেকটা মানে অনেকক্ষণ পর আসতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি নেটওয়ার্কের জন্য। আচ্ছা আমি চেষ্টা করছি। আচ্ছা তো যেটা হচ্ছিল যে আমার নেটওয়ার্ক একটু পোর, আজকে বৃষ্টি যেহেতু একটু ঢাকায় নেটওয়ার্ক পোর আছে, আমি ফুল নেটওয়ার্কে নাই, ফুল নেটওয়ার্ক পাচ্ছিও না। তা আমি দেখি আমি মোবাইল ডেটা না হলে অন করবো। সো যেটা বলছিলাম যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামে যেটা হচ্ছে ইটস এ ভিজুয়াল মডেল, মানে এই মডেলটা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। ইটস এ ভিজুয়াল মডেল and in which you can see that how money and also goods and services or any kind of currency and any kind of product flows from market through household and firms. তো এখানে আমরা এই আমাদের সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা দেখছি, আমি ডেফিনেশনটা দিব, দেওয়ার আগে হচ্ছে কি আমি জাস্ট একটু দেখাচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাবো, in outer line, that means this outer green line, it shows the dollar flow, and inner red line, it shows the goods and service flow. And there is two decision making unit, one is household, another one is farm, and two market, one is market for goods and services and another one is market for factors of production. So in this model in this model we will get idea about how this money, that means this dollar, actually flows from household to farm through these two markets, or how goods and services flows from household to farm through these two markets. So এটা নিয়ে আমরা আসলে এখানে আইডিয়াটা নিব। So first of all যেটা বলেছিলাম যে what is circular flow diagram. So লেখেন circular flow diagram is a visual model. Circular flow diagram is a visual model. Circular flow diagram is a visual model which shows the circular flow diagram is a visual model which shows how dollar or any kind of currency
circular flow diagram is a visual model which shows that how dollar or any kind of currency, how dollar and any kind of currency, how dollar or any kind of currency flows from, how dollar and any kind of currency flows from, F-L-O-W, flows from household, household to farms, household to farms through market. Sorry, আমি একটু মিস্টেক করেছি, আবার বলছে circular flow diagram is a visual model which shows that how dollar or any kind of currency and এখানে আরেকটা যায় আসলো and goods and services, এটা বলি, and goods, G-O-O-D-S, goods and services, and goods and services, and goods and services flows from which household to household to farms through markets. So তাহলে আমরা কি বুঝলাম যে এটা একটা circular flow, that means it's the continuous flow and you can't break it, and in this flow it will show you how dollar or any kind of currency like pound, euro or taka flows from household and household to farms through there are two types of markets. So how this thing will be will continuously flowing this two decision making unit using this two market, আমরা এটা সম্পর্কে জানবো। So before starting the theory, আমাদের কয়েকটা বেসিক কনসেপ্ট জানতে হবে, যেটা যেহেতু আমাদের যেহেতু ইকোনমিক্স এর বেসিক তাই আমরা বেসিক গুলো আগে জেনে আসি। So first of all, who are household or what is household and what is farm, then what is goods and services, what is market, এই জিনিসগুলো আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নিই। So first thing you get to know that is household. So household means actually, household means this is a household, another name of household is consumer or consumer or buyer or individual, which means যারা আমরা কনজিউম করি, আমরা ডিমান্ড করি, হ্যাঁ, বা আমরা যারা হচ্ছে কি কোনো কিছু কিনতে চাই, বা যারা হচ্ছে একক এরকম একক একটা ইউনিট এরকম যখন আমি বোঝাচ্ছি, সেটাকে আমি বলছি হচ্ছে কি হাউসহোল্ড। আমি দেখেন একটা ব্লু কালারের অ্যারো দিয়ে কিন্তু দেখিয়েছি যে হাউসহোল্ড। And the two function of household, household দুটো ফাংশন আছে, there are two function of household. One is buy and consume goods and services. So আগে আসি, অবশ্যই as a household আপনি নিজেও household belong করেন, because you are a consumer or আপনি demand করছেন। So as a household, it's a very normal thing that you want to survive in the society. If you want to live in the society, you have to be survive, and to survival purpose you have 5 basic needs, 5টা basic needs থাকে আমাদের। Number 1 is food, then clothes, then shelter, then healthcare, then education. Without these 5 basic needs you can't survive. আপনি একটু চিন্তা করেন তো, আপনি হয়তো ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, ফুড ছাড়া আমি বাঁচতে পারবো, এটা মানলাম, বাকিগুলো কোনোটাই দরকার নেই। আপনি দেখেন তো, উইদাউট শেল্টার আমরা থাকতে পারবো? এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে পড়ে থাকতে পারবো? বা একটা পোশাক পরে কি আমি সবসময় থাকতে পারবো? বা আমি যদি সিক হয়ে যাই, ডক্টরের হেলথ কেয়ার ছাড়া থাকতে পারবো? বা আমার যদি এডুকেশন সার্ভিস না থাকে, আমি এই সোসাইটিতে সার্ভাইভ করতে পারবো না। কিন্তু সেই যে 5টা যে বেসিক নিডস বলেছি, যা হয়েছে 5টা বেসিক নিডস ছাড়া আমরা কিন্তু সার্ভাইভ করতে পারি না। সো these are our survival thing, and আমাদের এটা কনজিউম করতেই হবে। So as an individual, first of all you want to, your first activities in economics or আপনি যাই বলেন না কেন সব ক্ষেত্রেই, your first activities is buy and consume goods and services. About what, সেটা হচ্ছে ওই যে বললাম যে 5টা যে বেসিক নিডস সেটা। এখন আপনি বলেন ঠিক আছে বুঝলাম মিস, আমি কিনছি এবং কনজিউম করছি গুডস এন্ড সার্ভিস, বাট হোয়াট ইজ গুডস এন্ড হোয়াট ইজ সার্ভিস? তো আমি মেবি মেনশন করেছি, তারপরে আবার একটু বলি। গুডস মানে দুটোই আসলে প্রোডাক্ট, এই যে বলছি হেলথ কেয়ার অ্যান্ড
এডুকেশন, এই দুটো আমি যখন বলছি আপনারা খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু বলছিলাম হেলথ কেয়ার সার্ভিস বা এডুকেশন সার্ভিস এভাবে বলছিলাম। তো মেইনলি whatever the product is, it's classified in two ways. One is good, another one is service. Good means it's measurable or it's visible. আর একটা ইয়া আছে, আমি এটা বাংলাটা ইংলিশ নেমটা ভুলে গিয়েছি, ট্রান্সফার করা যায়, মানে একজনের কাছ থেকে আরেকজনকে আমি ট্রান্সফার করতে, লাইক ইউর সেল ফোন ইজ এ গুড, or the cloth you are wearing, that's a good, or the food you have consumed, that's a good, because আপনি যে ক্লথটা পরে আছেন এটা কাউকে দিতে পারবেন, যে খাবারটা খেয়েছেন এটা মেজার করতে পারবেন, যে হ্যাঁ আমি সাপোজ দুটো রুটি খেয়েছি বা তিনটা রুটি খেয়েছি, রুটিটা চাইলে কাউকে দেখাতেও পারবেন, কারোর কাছে ট্রান্সফার করতে পারবেন, এটা ভিজিবল। বাট আপনি কি বলতে পারবেন যে আমি 1 কেজি মাইক্রো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ক্লাস করলাম আজকে, বা 10 গ্রাম ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ক্লাস করলাম, বা 10 মিটার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ক্লাস করলাম, বা 10 মিনিট ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ক্লাস করলাম, এটাও বলতে পারবেন। 10 মিনিট আসলে আপনি আদৌ কত শিখেছেন এটা কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ, আপনি যেটা বলতে পারবেন যে হ্যাঁ আজকে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ক্লাস করেছেন, ভালো লেগেছে, ভালো লেগেছে খারাপ লেগেছে এইটুকু, এর বাইরে কিন্তু বলার কিছু নাই। তো কিছু গুডস মানে কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা মেজার করতে পারি, যেটা আমরা ট্রান্সফার করতে পারি, যেটা মানে ইউনিট ভ্যালু আছে, সেগুলোকে আমরা বলে থাকি গুডস, লাইক এনি ভিজিবল থিং। আপনি আমার আশেপাশে ম্যাক্সিমাম প্রোডাক্টকে আমি গুডস হিসেবে ধরে নেব, আপনার ক্লোথ, আপনার ফুড, দেন হচ্ছে গিয়ে আপনার মোবাইল ফোন, আপনার ল্যাপটপ, দোজ আর অ্যাকচুয়ালি গুডস। বাট কিছু জিনিস আছে যেটা আপনি কনজিউম করছেন, বাট ইউ ক্যান মেজার দোজ, লাইক আপনি সেটাকে অনুভব করতে পারেন, সেটার ইউটিলিটি অবভিয়াসলি আপনার কাছে আছে, মানে আপনি অবশ্যই ইউটিলিটি না পেলে তো আসলে কনজিউম করতে, ইউটিলিটি আপনার কাছে অবভিয়াসলি আছে, আপনি সেটা কনজিউমও করতেছেন, কিন্তু সেটা আপনি কোনোভাবে ভিজুয়ালাইজ করতে পারেন না, কাউকে দেখাতে পারবেন না যে আমি এতটুকু কনজিউম করছি বা একটা ইউটিলিটি এইভাবে আসছে এরকম। তো সেটাকে আমরা সার্ভিস বলি, লাইক হেলথ কেয়ার, like education, those are services, or recreation, any kind of recreation, entertainment, এগুলো হচ্ছে কি সার্ভিসেস। যে আপনি হচ্ছেন গিয়ে এখন কক্সবাজার এই যে বেড়াতে গেলেন, এটা কি মানে কোনো গুড? কক্সবাজারে বেড়াতে গেলাম, 10 কেজি কক্সবাজার দেখে আসলাম, না এরকম না, আমি একটা রিক্রিয়েশন পেলাম, এটা একটা সার্ভিস। বা আপনি একটা গান শুনে আপনার কাছে ভালো লাগলো, আপনি কি বলতে পারেন 10 কেজি গান শুনে ভালো লেগেছে, 20 কেজি গান শুনে 20 কেজি ভালো লেগেছে, বা 20 মিটার ভালো লাগলো, 20 মিনিট ভালো লাগলো, এভাবে কিন্তু বলতে পারবো না। তো just it's a kind of satisfaction, আপনি এটা ফিল করতে পারবেন, but you can't measure it on uniform. So those are services. The main কথা হচ্ছে as a consumer or as an individual or as a buyer, the first activities of us is buy and consume goods and services. Okay, then the second activities is like own and sell factors of production. তো এটা তো আসলে বুঝলাম না ম্যাডাম, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি কি একটা কথা বললেন, এটা আগে বুঝতে আসছে যে হোয়াট ইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো দেয়ার আর সাম ফ্যাক্টর, নামই বলছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে প্রোডাকশনে যে ফ্যাক্টর গুলো আমার লাগে। তো দেয়ার আর সাম ফ্যাক্টরস উইদাউট দেম উই ক্যান প্রোডিউস এনিথিং। তো এটার মধ্যে প্রথমে আছে হচ্ছে ল্যান্ড, দেন সেকেন্ডে আছে হচ্ছে লেবার, দেন থার্ডে আছে হচ্ছে গিয়ে ক্যাপিটাল। আমরা যাই তৈরি কেন করি না কেন, গুডস করি আর সার্ভিস তৈরি করি, উই নিড দিস থ্রি factors of production. So আগে বুঝি what is land. Land means any kind of natural resources which are using for production purposes, then it would be called land. Like Sundarban is not a land. Sundarban কোনো land না. But when a part of Sundarban is using for production purposes, then you can call it as land. Like সুন্দরবনের একটা পার্ট আমি ধরে নিতে পারি রামপাল, যেখানে আমাদের দেশে একটা কোল হিট যে ইলেকট্রিসিটি প্রজেক্ট যেটা সেটা তৈরি হচ্ছে, তো তখন আমি ওই জায়গাটাকে ল্যান্ড বলতে পারবো। বা যেটা হিল ট্র্যাক্সকে আমি ল্যান্ড বলতে পারছি না, বাট যখন সেটা হিল ট্র্যাক্স এর কিছু অংশ আমি প্রোডাকশনের জন্য ইউজ করবো, মানে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য ইউজ করবো, সেটা সার্ভিসে হতে পারে, তখন আমি সেটাকে ল্যান্ড বলবো। Okay, second thing is labor. Labor means any kind of human and machinery's effort. Again, I mentioned labor means any kind of human and machinery's effort. Say for example, in my class, আমি ক্লাসটা নিচ্ছি, আমাকে কিন্তু একটা এফোর্ট দিতে হচ্ছে, ফিজিক্যাল এফোর্ট হোক মেন্টাল এফোর্ট হোক, বোথ কিন্তু দিতে হচ্ছে, দিস ইজ লেবার। অলসো এই যে ক্লাসটা নেওয়ার জন্য আমার ল্যাপটপ যদি আমাকে এরকম ভালো একটা সার্ভিস না দিত, একটা ফার্স্ট সার্ভিস না দিত, আমি কিন্তু আপনাকে ক্লাস নিতে পারতাম না। So
সো ল্যাপটপের যে এফোর্টটা আমার এখানে কাজ করছে, যে মেশিনারিজ এফোর্ট, এটাও কিন্তু আমার ক্লাসের জন্য লেবার। ওকে, এন্ড দ্য থার্ড ওয়ান দ্যাট ইজ ক্যাপিটাল। ক্যাপিটাল শুনলে আমাদের সবসময় মনে আসে টাকা পয়সা। আসলে ক্যাপিটাল মানে টাকা পয়সা না, ক্যাপিটাল মানে এনি কাইন্ড অফ গুড অর সার্ভিস যেটা আপনি বর্তমানে কনজিউম করবেন না, বাট আপনি এটা সেভ করে রাখবেন ফিউচারে কোনো প্রোডাকশনে ইউজ করার জন্য, সেটা হচ্ছে কি ক্যাপিটাল। ফর এক্সাম্পল, ইন দ্যাট সেন্স টাকা অলসো ক্যাপিটাল। হাউ? যেই টাকাটা আপনি এখন কনজিউম করছেন না, সাপোজ আমি ধরে নিলাম যে ধরেন লিখন একটা প্রোডাকশনে যেতে চাচ্ছে, সে একটা ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করবে, এই জন্য হচ্ছে এখন তার কাছে ধরেন 10,000 টাকা আছে, সেই টাকাটা এখন সে কনজিউম করে 10,000 টাকা দিয়ে সে কিছু ড্রেস কিনতে পারে, ধরেন একটা মোবাইল ফোন কিনতে পারে, সেটা সে ইউজ করলো না, না করে টাকাটা করে রাখলো যে ফিউচারে উনি যেটা একটা বিজনেস স্টার্ট করবে সেখানে ইনভেস্ট করবে। তাহলে এই যে টাকাটা সে এখন ইউজ করলো না, ফিউচারে প্রোডাকশনের জন্য ইউজ করার জন্য রেখে দিল, তো দ্যাটস ক্যাপিটাল। or like my teaching skill, আমি আমাদের যে স্কিল গুলো বলি ওগুলোকে আমরা ক্যাপিটাল বলি। যেমন আমার টিচিং স্কিল আছে, এই টিচিং স্কিলের কিছু অংশ আমি এখন ব্যবহার করছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য, আর বাকি অংশ আমি সেভ করে রাখছি ফিউচারে আমি আরো যে ক্লাস নেব ইনশাআল্লাহ সেখানে ব্যবহার ইউজ করার জন্য। তো দোজ আর মাই ক্যাপিটাল। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে ক্যাপিটাল। আবার একটা মেশিনারিজ আইটেম, সেই মেশিনারিজ আমি কিন্তু ফিউচার প্রোডাকশনে, যে প্রেজেন্ট প্রোডাকশনে তো ইউজ করছি, ফিউচার প্রোডাকশনের জন্য কিন্তু ইউজ করতে পারি। সো দোজ আর ক্যাপিটাল। তো মেইন কথা হচ্ছে যে কোনো প্রোডাক্টের প্রোডাকশনে যায় না কেন, আইদার ইটস ল্যান্ড অর লেবার অর ক্যাপিটাল, উই নিড দিস থ্রি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছাড়া আমরা কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি করতে পারি না। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আমি এখন যে ক্লাস নিচ্ছি, এখন তো বুঝতেই পারছেন দিস ইজ এ সার্ভিস। সেই সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমার এই তিনটা ফ্যাক্টরস লেগেছে, আদারওয়াইজ আমি সার্ভিসটা দিতে পারতাম না। কিভাবে? প্রথমে আসে ল্যান্ড। আমি বাসায় বসে আছি, আমার বাড়িটা তো নিশ্চয়ই কোনো একটা ল্যান্ডের উপরে, তাই না? এখন কি আমি রাস্তায় বসে আপনাদের ক্লাস নিতে পারতাম? চিন্তা করেন তো। বা আমি কি একটা মাঠে বসে ক্লাস নিতে পারতাম, বা নদীতে বসে ক্লাস নিতে পারতাম? সম্ভব না। আমাকে একটা স্পেসিফিক একটা বাসায় বসে পিসফুল একটা এনভায়রনমেন্টে বসে ক্লাস নিতে। সো দিস ইজ ল্যান্ড। ম্যাম আমার একটা কথা ছিল। আমি একটু শেষ করে নেই কোশ্চেনটা, দেন হচ্ছে কি লেবারে আসি। দেখেন আমি একটু আগেই বলছিলাম যে আমার কিন্তু একটা এফোর্ট দিতে হবে। দেখেন এখন যদি আমি এফোর্ট না, ইফ আই এম বিং সিক, আমি যদি সিক হয়ে যাই তাহলে কি আমি এফোর্টটা দিতে পারবো? পারবো না। আবার ধরেন আমার ল্যাপটপ যদি কাজ না করে, আমি কি আমার মানে ক্লাসটা ঠিক মতো প্রপারলি নিতে পারবো? নিতে পারবো না। তো আমার এফোর্ট এবং আমার ল্যাপটপের এফোর্ট বোথ আর ক্যালকুলেটেড অ্যাজ লেবার হিয়ার। ওকে, এবার আসি ক্যাপিটাল। ক্যাপিটাল এখানে দুইটা ক্যাপিটাল কাজ করছে। একটা হচ্ছে, চিন্তা করেন তো, গ্রিন ইউনিভার্সিটি থেকে যদি আমার এগেনস্টে ইনভেস্ট না করা হতো, আমাকে যদি স্যালারি না দিত, আমাকে টিচিং ট্রেনিং গুলো যদি না দিত, আমি কি আসলে ক্লাসটা প্রপারলি নিতে পারতাম? অবভিয়াসলি নিতে পারতাম। সো এখানে কিন্তু এটা একটা ফ্যাক্টর। এবং আরো একটা বিষয়, ওই যে আমি বলেছিলাম মাই স্কিল ইজ মাই ক্যাপিটাল। আমি আমার স্কিল যদি না থাকতো, আমি আনস্কিল হতাম, আমি কি আপনার ক্লাস নিতে পারতাম? পারতাম না। কিন্তু যখন আমি তিনটা জিনিস আমার আছে, তখন এটাকে আমি ক্যাপিটাল বলছি। আচ্ছা, ইয়েস অভিজিৎ, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন। ম্যাম, এখানে যে আপনি ফার্স্টে বলেছিলেন যে ল্যান্ড যদি সুন্দরবন যদি আমরা কোনো প্রোডাকশনে না যাই তাহলে আমরা হুম সেটাকে ল্যান্ড বলবো না। হুম তো এখানে যে আমরা ইউজটা করছি পর্যটন খাত হিসাবে, এইটা কি হুম তাহলে ল্যান্ড হিসেবে কাউন্ট হবে না? আচ্ছা, আমি এখন হচ্ছে কি রামপাল বিদ্যুৎ প্রকল্প দিয়ে তখন এটা এক্সাম্পল দিয়েছিলাম। এখন যদি আপনি ট্যুরিজম একটা সার্ভিস, সেখান থেকে যদি ক্যালকুলেশনে যান, তখন সেই ক্যালকুলেশনে সুন্দরবন একটা ল্যান্ড হবে। প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে। যেমন আমি এখন সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিস বেসিসে আমার বাসাটা ল্যান্ড। পুরো বাংলাদেশ কিন্তু এখানে ল্যান্ড না, বা পুরো ঢাকা সিটিটা ল্যান্ড না, জাস্ট আমার বাসা যে এখানে যতটুকু ল্যান্ডের উপর, সেটা আমার এই প্রোডাক্টের বেসিসে ল্যান্ড। ঠিক আছে? আচ্ছা, সো জি ম্যাম। এখন ধরেন সাপোজ অভিজিৎ, যেহেতু ওনাকে দিই, উনি এখন একটা ধরেন বেকারি ফ্যাক্টরি দিবে। উনি মনে করলেন যে উনি একটা গুড মানে বেকারি মানে ফুড আইটেম তৈরি করবে, সেটার একটা ফ্যাক্টরি দিবে। তো তার জন্য ল্যান্ড লেবার ক্যাপিটাল হবে খুবই ইজি। উনি যে বেকারিটা দিবে, অবভিয়াসলি হি নিডস একটা বিল্ডিং তো লাগবে যেখানে বেকারিটা সেট করবে, তো ওটা একটা ল্যান্ডের উপরে হবে। সো ওইটা ওনার ওই বেকারি প্রোডাক্টের জন্য ওই বিল্ডিং এর ল্যান্ডটা হবে গিয়ে, বিল্ডিংটা যেখানে সিচুয়েটেড ওই জায়গাটা হবে ওনার জন্য ল্যান্ড। দেন সেকেন্ড থিং হচ্ছে গিয়ে লেবার। অবভিয়াসলি ওনাকে কিছু লেবার হায়ার করতে হবে যারা ওই র মেটেরিয়ালস গুলো থেকে আপনার ব্রেড এন্ড কুকিজ এন্ড বিস্কিট এগুলো তৈরি করবে। সো ওরা লেবার, এবং ওনার অবভিয়াসলি কিছু মেশিন লাগবে, যে মেশিন গুলো দিয়ে হচ্ছে গিয়ে এই প্রোডাকশনটা স্মুথলি উনি তৈরি করতে পারবে। সো দ্যাটস লেবার।
and the finally capital, ওনাকে অবশ্যই কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, মানে কিছু টাকা অবশ্যই এখন থেকে জমাতে হবে যে টাকাটা সে ফিউচার ইনভেস্টমেন্ট করতে পারবে। So that's capital for his future business. So তাহলে যেটা আমি এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম, হাউস হোল্ড নিয়ে কথা বলছিলাম। The household যেটা করে, the first activities is it tries to buy and consume goods and services, and the second thing is এখন দেখেন বাজারে গেলে কি আমাকে ফ্রি গুডস দিয়ে দিবে? আমি দোকানে গেলাম, ধরেন অভিজিৎ দোকানে গেল, যে বললো যে ভাই আমার একটা ড্রেস দরকার, দিয়ে দেবে? একটা টি শার্ট দরকার, দিয়ে দেবে? বলবে হ্যাঁ স্যার দিব, বাট দেন পেমেন্ট করেন তারপরে দিচ্ছি, which means we need money to buy goods and services. এখন কথা হচ্ছে কি টাকাটা কোথা থেকে পাবো? এই যে সেকেন্ড অ্যাক্টিভিটিস এ বলে দিচ্ছে, yes we own and sells factors of production. That means আমরা নিজেরাই ওন করি এই যে ফ্যাক্টরস এর প্রোডাকশন গুলো কথা বললাম, ল্যান্ড লেবার ক্যাপিটাল গুলো আমরা নিজেরা ওন করি, আমাদের কাছে ল্যান্ড লেবার ক্যাপিটাল গুলো থাকে, আমাদের কাছে ছাড়া, ইন্ডিভিজুয়াল ছাড়া কারো কাছে এগুলো থাকে না, এবং আমরা সার্ভাইভ করার জন্য উই আর সেলিং or partially giving the services from these factors of production. আমরা ল্যান্ড থাকলে কি করি, ল্যান্ডটাকে রেন্ট দিই কারোর কাছে, ঠিক আছে, সেখান থেকে আর্ন করি। লেবার থাকলে কি করি, লেবারটা সেল করি, সেখান থেকে হচ্ছে স্যালারি পাই বা ওয়েজ পাই। ক্যাপিটাল থাকলে কি করি, ইনভেস্ট করি, সেখান থেকে আমরা প্রফিট পাই। এটা হতে পারে আমরা ব্যাংকেও রেখেও দিতে পারি, সেখান থেকেও প্রফিট পাচ্ছি, বা আমরা হচ্ছে গিয়ে সরাসরি নিজে কোনো বিজনেসে ইনভলভ হয়ে ক্যাপিটালটাকে ইনভেস্ট করতে সেখান থেকে প্রফিট। তো মোটামুটি বিষয়টা আমাদের কাছে তাহলে ক্লিয়ার হলো। দেন ফার্মসে আসি। ফার্মস বলতে বোঝাচ্ছে যে ফার্মস মিন্স অ্যাকচুয়ালি, ম্যাম একটু হ্যালো জি বলেন স্যার। ম্যাম, এখানে যে ক্যাপিটাল বলতে আমরা শুধু কি যে মানে অর্থটাকেই বোঝাচ্ছি, নাকি ক্যাপিটালের সাথে যে আমাদের কনজিউমার আছে, আমরা যেখানে তৈরি করছি সেখানে মানুষ থাকবে কি থাকবে না এইসবও কাউন্ট করে? ক্যাপিটালটা মেইনলি হচ্ছে গিয়ে আপনি যে কোনো গুডস এন্ড সার্ভিস, যেটা এখন সার্ভিসও আছে, যেটা আপনি এখন মানে কনজিউম করছেন না বাট ফিউচার প্রোডাকশনের জন্য ইউজ করছেন, সেটা ক্যালকুলেটেড হবে। তো আপনার যদি লেবার থাকে, সেই লেবারদের যে স্কিল আছে আপনার প্রোডাক্টটা তৈরি করে, সেই স্কিলটাকেও আমি ক্যাপিটাল হিসেবে ধরব। লেবারদের এফোর্টটা যখন আমি হিসাব করব তখন সেটা লেবারের মধ্যে চলে আসবে, বাট তাদের যে স্কিল, দক্ষতা যেটাকে আমি বলছি, সেটাকে যখন আবার আমি ক্যালকুলেশন করতে যাবো সেটা ক্যাপিটালের মধ্যে আসবে। এবং একটা কথা একটু বলতে চাচ্ছিলাম, এটা যদি শেষে বলতাম, এখনই বলি, একই প্রোডাক্ট মানে একই জিনিস আমি অনেক ক্ষেত্রে লেবার এন্ড ক্যাপিটাল বোথ হিসেবে কাউন্ট হতে পারে, আর ল্যান্ড হিসেবে কাউন্ট, এই জিনিসটা আসতেই পারে। যেমন ধরেন আমি আমার কথাই বলছিলাম যে আমি এখন এফোর্ট দিচ্ছি, এই এফোর্টটা ইন এ সেন্স হচ্ছে লেবারও হতে পারে, আমার স্কিলের একটা পার্ট আমি এখন লেবার হিসেবে বলছি, আবার এটা কিন্তু আমি ক্যাপিটালও নিয়ে আসছি যখন কিনা আমি আমার ফিউচার ইয়ার জন্য ইউজ করি। Okay, so যেটাতে ছিলাম, now let's talk about farms. So farms means the seller or the producer. That means who will produce anything. So producer কি করে, প্রোডাক্ট তৈরি করে। Yes, so the first activities of farm is produce and sell goods and services. They goods বা সার্ভিস তৈরি করবে এবং সেল করবে। And the second thing is, একটু আগেই পড়লাম যে কিছু তৈরি করতে হলে we need what? We need land, labor, capital. এই দুইটা ছাড়া, এই তিনটা ছাড়া আমরা তৈরি করতে পারি না। তাহলে তো ফার্মের কাছে তো land, labor, capital নেই, তাহলে ফার্ম কি করবে? It will hire the land, labor, capital from household and then they will sell it. Then they will sell it. Then they will sell it. আচ্ছা, wait a minute. So then they will sell it. So এটা হচ্ছে গিয়ে ফার্মের কাজ, আমি যেটাতে ছিলাম। আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু 2 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো যেটাতে ছিলাম, ফার্মস নিয়ে কথা বলছিলাম। তো ফার্মসে যেটা ছিল যে ফার্মসের দুটো হচ্ছে গিয়ে আমরা অ্যাক্টিভিটিস পেয়েছিলাম। ফার্স্ট ওয়ান ইজ it produce and sells the goods and services, এটা তো বুঝলামই। সেকেন্ড ওয়ান বলেছিলাম যে যেহেতু ফার্মের কাছে হচ্ছে গিয়ে গুড সার্ভিস তৈরি করার জন্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকবে না, সো দ্যাট দে উইল হায়ার দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন ফ্রম যেখান থেকে হায়ার করুক সেটা আমরা দেখবো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল গুলো তারা হায়ার করবে। এবার আসি মার্কেট কি। মার্কেটের আসলে প্রপার ডেফিনেশন গুলো নেক্সট চ্যাপ্টারেই পাবো, আজকে জাস্ট আইডিয়া দিয়ে রেখেছি যে মার্কেটটা আসলে আমরা ইকোনমিক্সে কি বুঝবো। তো মার্কেট বলতে আসলে আমরা একটা সিচুয়েশন বুঝবো, এটা না হচ্ছে গিয়ে কোনো প্লেস হবে, না হচ্ছে গিয়ে প্লেস যে হতে হবে এমন কোনো কথা নেই, মেইন কথা এটাই।
Now, in that sense, my class also market. So market actually it's a situation, maybe it's a place, but I don't know a place করবো না. Situation হতে পারে, place হতে পারে, where buyer and seller will meet to each other. It doesn't mean that we have to meet face to face. Buyer মানে যে কিনবে, seller মানে যে sell করবে. So আমাদেরকে meet করতে হবে. Maybe the meet through online, through offline, or through face to face. একটা place এ হতে পারে, phone call এ হতে পারে. তো সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আপনার মিট করা, হ্যাঁ। দেন কি করবে, দে উইল এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ গুডস এন্ড সার্ভিসেস। কোন একটা গুডস এন্ড সার্ভিসের এক্সচেঞ্জ হবে, যেমন আমার ক্লাসে কি এক্সচেঞ্জ হচ্ছে, আমার ক্লাসে সার্ভিস এক্সচেঞ্জ হচ্ছে, ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে। তো এরকম এক্সচেঞ্জ হবে এবং এটার জন্য তারা একটা প্রাইস সেট করবে। এটা বার্গেনিং এর মাধ্যমে হতে পারে অথবা এটা প্রি শিডিউল প্রাইসও হতে পারে। তো এটা আমরা সাধারণত মার্কেট বলি। সো ইন আওয়ার সার্কুলার ফ্লো ডায়াগ্রাম দেয়ার আর টু টাইপস অফ মার্কেট. One market is for market for goods and services, another market is for market for factors of reduction. So এটা তো easy, নাম দেখি আমরা বুঝো। market for goods and services means in this market we are going to sell goods and services. তো এখানে কিছু একটা হবে, and in market for factors of production we are going to sell the factors of production, which means land, labor, capital. So sorry, তো যেটা বলছিলাম, মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে আমরা তাহলে গুডস এন্ড সার্ভিস সেল বা পারচেজ করব, এন্ড মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল সেল বা পারচেজ করব। এবার আসি, একবার দেখি যে কিভাবে আসলে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা কাজ করে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য টু ডিসিশন মেকিং ইউনিট। সো আওয়ার ফার্স্ট ডিসিশন মেকার, মানে যারাই আসলে সিদ্ধান্তগুলো নেয়, আওয়ার ফার্স্ট ডিসিশন মেকার ইজ হাউসহোল্ড, দ্য ফার্স্ট ব্লু অ্যারো. Our first decision maker is household. That means we are the individual or we are the consumer. So to survive in the society, we buy and purchase goods and services. আমরা বেঁচে থাকতে হবে, ওই যে বললাম পাঁচটা বেসিক নিডস আমার থাকতেই হবে, আদারওয়াইজ আমি বেঁচে থাকতে পারবো না। সরি, ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, এই পাঁচটা জিনিস নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকি, কনজিউম করতেই হয় আমাদের প্রতিদিন। So এখন এগুলো যে কনজিউম করব, we need money. So for that purposes we own obviously and sell our factors of production. Okay, so আমি কোশ্চেন গুলো নিব, অবশ্যই সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে কোশ্চেন নেব যিনি হ্যান্ড রেজ করেছেন, তবে পুরোটা একবার এক্সপ্লেন করার পরে। So to buy goods and services we go to goods and service market. এই যে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, এই যে রেড অ্যারো দিয়ে দেখতে পাচ্ছি আমাদের গুডস এন্ড সার্ভিস আমরা কিনে নিয়ে আসলাম এবং এটা তো আমরা ফ্রি পাবো না। সো উই হ্যাভ টু স্পেন্ড মানি। সো আমরা যে টাকাটা স্পেন্ড করছি সেটা এই যে গ্রিন যেটা লাইন যেটা আমরা বলেছি মানি ফ্লো, সেটা দিয়ে দেখাচ্ছে স্পেন্ডিং বা এক্সপেন্ডিচার আকারে। So in market for goods and services, obviously we are going to purchase. So that's why they say that in market for goods and services, household buy. That means here the buyer is the household. Now the second activities, obviously to purchase goods and services, we need money. So we earn money from the market for factors of production. How? Because we own the factors of production, so we sell it in the factors of production market. That means this land, labor, capital, আমি spotlight দিয়ে দেখাচ্ছি, we sell it on the market for factors of production. So this red line is go to the household to market for factors of production. So when we are going to sell the land or labor or capital, we earn money as a form of income. How? Because when we sell our labor, we get wages. When we rent or we share our land, we get rent. And when we share and sell our capital, we get profit. So এই যে ওয়েজ, রেন্ট এন্ড প্রফিট, এই আকারে আমরা ইনকামটা পাই, সেই ইনকামটা যে ডলার ফ্লো আকারে আমার হাউসহোল্ডের কাছে চলে গেল। Now let's talk about the second decision making unit, which is farm. So normally the first activities of farm is produce and sell goods and services. So obviously farm মানে কি, মানে ফার্ম মানেই তো হচ্ছে তারা সেলার বা তারা হচ্ছে প্রোডাকশনে যাচ্ছে। তো তারা কি করবে, গুডস এন্ড সার্ভিস তৈরি করবে এবং সেল করবে। দেন গুডস এন্ড সার্ভিস তৈরি করতে হলে যে একই কথা বলছেন, যাই তৈরি করি না কেন, উই নিড ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। তো টু প্রোডিউস, সো আমি যেহেতু দেখছিলাম যে এই গুডস এন্ড সার্ভিস সে তৈরি করবে, তো তৈরি করে তো সে বসে থাকবে না, সে কি করবে, সেল করবে। তো যেটা হয় যে ফার্মস প্রোডিউস গুডস এন্ড সার্ভিসেস এন্ড সেল ইট টু দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। তো এই যে আমরা দেখতে পাচ্ছি রেড লাইনটা ফ্রম ফার্ম টু আমার মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস দিকে গিয়েছে এবং এখানে দেখাচ্ছে হচ্ছে ফার্ম সেল। And when it sells the goods and services, it earns
বাট আমি যখন টাকা মানে আমি যখন আমার গুডস আমি যেমন আমার সার্ভিস সেল করছি এখন, তাহলে আমি কি করছি, আমি আর্ন করছি না, মানে আমার রেভিনিউ থাকবে। রেভিনিউ ইটস নট দ্য প্রফিট। হ্যাঁ, ডিফারেন্ট থিং। রেভিনিউ মানে হচ্ছে আর্নিং। তো আমি এখানে আর্ন করবো। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি গ্রিন একটা লাইন ফার্মের কাছে চলে আসলো। দেন আসি, এই যে সার্ভিস যে সেল করছে বা গুডস যে সেল করছে, obviously to produce them farm needs what factors of production. So it hires and use factors of production. So এই factors of production সে মার্কেট ফর factors of production থেকে পারচেজ করে নিয়ে আসে, জন্য রেড লাইনটা এইদিকে গেল। এবং অবশ্যই যখন factors of production সে কিনতে যাবে তো ফ্রি পাবে না, কি করতে হবে, সেল করতে হবে, মানে কিনতে হবে। তো কেনার জন্য তাকে either wage দিতে হবে or rent দিতে হবে or profit। তো আপনার অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করবে আইদার ইউ বিলং টু হাউস হোল্ড অর ফার্ম। এবং আপনার অ্যাক্টিভিটিস এর কারণে সেম পার্সনই কোনো ক্ষেত্রে হাউস হোল্ড হিসেবেও বিলং করতে পারে, কোনো ক্ষেত্রে ফার্ম হিসেবেও বিলং করে। ফর এক্সাম্পল, when I purchase a cloth from market, I act as a household, but when I'm giving service you in my classes, I act as a firm. So এটা আসলে আমার অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে, এটা আপনাদেরও অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে। যেমন আপনি যখন ক্লাস করতে আসছেন, ইউ আর ইন দ্য ফার্ম হাউস হোল্ড পোর্শন, বাট আপনি যখন নিজে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করছেন, অর আপনি হচ্ছেন গিয়ে ধরেন টিউশন করছেন, তখন কিন্তু আপনি ফার্ম হিসেবে কাজ করছেন। নাও two markets, যে pink যে সার্কেলটা আমি দেখতে পাচ্ছি, these are the markets. So in first market for goods and services, so এখানে কি হবে, obviously আমি আপনি গুডস এন্ড সার্ভিস পারচেজ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই ফার্স্ট ইয়াটা পয়েন্টে দিল, দেখেন হাউস হোল্ড বাই। দ্যাট মিন্স এখানে কিন্তু বায়ার যারা, যে বলেছিলেন যে দুইটা পক্ষ সাথে মিট হবে, সো এখানে এক পক্ষ হচ্ছে বায়ার আর এক পক্ষ হচ্ছে সেলার। সো হিয়ার হাউস হোল্ড বাই আর কারা সেল করবে, obviously ফার্ম। And in market for factors of production opposite happens, এখানে কি হবে, factors of production that farm own করেন, এটা own করে হচ্ছে household, that's why household sells and farms buy in the market for factors of production. So in this way দেখেন মানিটা একটা কন্টিনিউয়াস ওয়েতে ফ্লো হচ্ছে, এবং যে ফ্লোটা আপনি ব্রেক করতে পারবেন না। এবং গুডস এন্ড সার্ভিসেরও দেখেন একটা কন্টিনিউ ইনার ফ্লোটা, যেটা কন্টিনিউয়াস ওয়েতে একটা ফ্লো হচ্ছে, যেটা আপনি ব্রেক করতে পারবেন না। এবং এই ফ্লোটার মধ্যে আপনি সবসময় রিলেটেড, আপনি যেখানে থাকেন না কেন, আপনি বাসায় থাকেন, ইউনিভার্সিটিতে থাকেন, ঢাকায় থাকেন, শরীয়তপুরে থাকেন, আপনি দেখবেন যে বাংলাদেশের যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা, এটার মধ্যে কিন্তু আপনি রিলেটেড, এবং আপনার অ্যাক্টিভিটিস কোনো না কোনো ভাবে এটাতে এফেক্ট ফেলছে। ফর এক্সাম্পল, ধরেন আপনি হাউস হোল্ড বিলং করেন, আপনি মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে আর্ন করছেন, সেই আর্নটা মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস স্পেন্ড করছেন টাকাটা, দেন সেই টাকাটাই রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে যাচ্ছে, ফার্ম আবার সেই টাকাটা ওয়েজ রেন্ট প্রফিট হিসেবে ফ্যাক্টর অফ প্রোডাকশন মার্কেটে দিয়ে দিচ্ছে। এইভাবে টাকাটা ফ্লো হচ্ছে। একইভাবে গুডস এন্ড সার্ভিসটা কি হচ্ছে, আপনি ধরেন খাবার কিনেছেন, খাবার খেয়ে আপনার স্কিল বাড়ছে, বা আপনি সার্ভিস নিচ্ছেন, এডুকেশন সার্ভিস, এটা নিয়ে আপনার স্কিল বাড়ছে, সেই স্কিলটাকে আপনি সেল করছেন, সেই স্কিলটাকে ফার্ম কিনে নিচ্ছে, ফার্ম কিনে সেটা থেকে আবার গুডস এন্ড সার্ভিস বাড়ছে। এইভাবে এটাও একটা ফ্লো আকারে যাচ্ছে। এই ফ্লোটা দেখেন কোনোভাবে ব্রেকডাউন হওয়া পসিবল না। কারণ আপনার কোশ্চেন হতে পারে, ম্যাডাম আমি এখন কেন হেলথ কেয়ার সার্ভিস নেই, আমি কেন এখন এডুকেশন সার্ভিস নেই, কারণ আমি তো এখনো ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল করতে পারছি। কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে হাউস হোল্ড কিন্তু ওন করে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো এটা করার জন্য, মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকে ক্রিয়েট করার জন্য তাদেরকে স্কিলড হতে হবে। সেই স্কিলটাই আপনি এখন আপনার মধ্যে বিল্ড আপ করছেন, যে আপনি কতটা স্কিলড হতে পারেন আপনার এই ফিউচারে এই প্রোডাকশনটা ভালোভাবে করার জন্য, সেই কাজটা আপনি এখন করছেন। So that's it. In this way, the goods and service and money flows from household to market. That's why its name is circular flow diagram. And here, এই ফ্লোটা হয় হচ্ছে এই দুইটা মার্কেটের মধ্যে ইনভলভমেন্টের মাধ্যমে। তো এই এটা ছিল সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এখান থেকে নরমালি আমি আজকে একদম ডিরেক্টলি বলছি, আমি এখান থেকে একটা ওপেন বুক এক্সামের মতো বলে দিচ্ছি। এখান থেকে অবশ্যই 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 আমি পরীক্ষায় কোশ্চেন করি, সেটা আমার অ্যাসাইনমেন্ট আকারে হোক আর আমাদের যে ক্লাসরুম ওরিয়েন্টেশন আমরা যে এক্সাম দিয়ে অভ্যস্ত সেভাবে হোক, আমি কিন্তু অবশ্যই সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে কোশ্চেন করবো। এবং দেয়ার ইজ নাথিং অ্যাবাউট মেমোরাইজেশন হিয়ার। আবার বলছি, ইকোনমিক্স ইজ নট এ সাবজেক্ট ফর memorization, it's a subject for understanding. So আপনাকে just understanding থাকতে হবে, so that for that purposes understanding থেকে দিবেন। যেমন আপনি কিভাবে লেখা শুরু করতে পারেন, just এই ডায়াগ্রামটা প্রপারলি ড্র করতে হবে, এখানে কোনো কথা নেই, ডায়াগ্রাম তো আর বানায় ড্র করতে হবে। ডায়াগ্রামটা ড্র করবেন, নিজের মতো করে এক্সপ্লেন করবেন, যে বলবেন যে হাউসহোল্ড মিন্স দ্য ইন্ডিভিজুয়াল অর দ্য কনজিউমার or who consume goods and services. So the first activities of household is these or that, এইভাবে বললেন।
তারপরে বললেন যে গুডস অ্যান্ড সার্ভিস পারচেজ করে মার্কেট থেকে, এইভাবে আসবো। মানে মেইন কথা হচ্ছে গিয়ে কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মানে মেমোরাইজেশনে যাব না। আপনি যদি বানিয়েও লেখেন সেখান থেকে হচ্ছে আপনি মার্কস পাবেন। আমি এটাই বানিয়ে মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে সেখান থেকে যদি আপনি লেখেন নিজের থেকে কিন্তু মার্কস পাবেন। এবং এই কোশ্চেনটা যখন আমি করি নর্মালি এই কোশ্চেনগুলো আমি এইভাবেই করি যে এক্সপ্লেন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম in your own words using the relevant figure. তো own words যখনই বলছি তখন কিন্তু বলছি যে বইয়ের কথাগুলো লিখতে হবে না। আমি আবারও বলছি বইয়ের কথা লেখাটা আমি আসলে প্রেফার করি না। আমি প্রেফার করি যে আপনি আপনি নিজের মতো করে বুঝিয়ে লিখবেন। তো একজন হ্যান্ড রেজ করেছিলেন আমি যখন বোঝাচ্ছিলাম। তো স্যার এখনো কি আপনার কোশ্চেন আছে? থাকলে করেন, দেন আমি নেক্সট টপিকটাতে যাব। আই থিঙ্ক আমি প্রতীকের হ্যান্ড রেজ দেখেছিলাম, প্রতীক কর্মকার। স্যার আপনার কি কোনো কোশ্চেন আছে? আর নো ম্যাম, আমি হ্যান্ড রেজ করছিলাম ম্যাম আপনার ওই নেটের সমস্যার কারণে। আচ্ছা, আর কারো কোনো কৌশিক কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, মারিয়াম? নো ম্যাম। ওকে, ঠিক আছে। সো আমরা আমাদের নেক্সট টপিকটাতে চলে যাব। নেক্সট টপিকটা আরো ইজি, এটা থেকে ইজি। এটার জন্য হচ্ছে আমি একটা ফিগার ড্র করব। আপনাদের এখন হোয়াইট বোর্ড শেয়ার করে হচ্ছে একটা ফিগার আমি ড্র করব। এটা খুব মজা লাগে, লাস্ট ক্লাসে আমি ড্র করেছি। তো তার আগে টাইটেল দেন হচ্ছে নেক্সট আমরা যে মডেলটা সম্পর্কে জানবো, ইটস নেম ইজ Production Possibility Frontier, the second model from chapter 2. Production Possibilities Frontier. Production Possibilities Frontier. এবং এখন যে ফিগারটা আমি ড্র করব আমার সাথে সাথে আপনাদেরও ড্র করতে হবে। এখানে কোনো প্রকার কোনো কনসিডারেশন নাই, ড্রটা করতেই হবে। আর যদি আমি একটু বলেই দিচ্ছি আজকে ক্লাস শেষে আপনাদের একটা টাস্ক দিব। টাস্কটা এরকম হবে যে ক্লাস শেষে আমি একটা টাইম দিব, বলবো যে 15 মিনিটস। এর মধ্যে আজকে যে লেকচার যতটুকু তুললেন সেই লেকচারের একটা ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিতে হবে। মেসেঞ্জার গ্রুপে দিবেন, তারপরে নামাই দিবেন। 29 জনের 29টা ছবি আসবে। যদি ওই যে যিনি বাসার বাইরে বসে ক্লাস করছে তার জন্য কনসিডারেশন, সে বাসায় যেতে যে ছবিটা আসবে একে দিবে, সেইটাও আছে। কিন্তু আজকের লেকচারে ছবি দিতে হবে, এই জন্যই বারবার বলছি আজকে লেকচার তোলা ম্যান্ডেটরি। সো সেকেন্ড যে মডেলটা সম্পর্কে জানবো, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। অভিজিৎ বলেন। ম্যাম আমি তো ফার্স্টের দিকে মিস করছিলাম, না আমি কিভাবে দেব? আমি ওই যে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম পড়িয়েছে, সার্কুলার ফ্লো ডায়াগ্রামের ছবিটা ড্র করবেন, বলে দিব কোনটা লেকচারে কি কি আসবে। সার্কুলার ফ্লোটা, এরপর আসবে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। ম্যাম লেকচারের তো ম্যাম বিষয়টা হলো ওই যে মোবাইলে ওই ক্লাস চললে যেইটুক মানে ছবিটা আসে ওইটাতে ম্যাম কিছু দেখা যায় না, বোঝাও যায় না। লেকচার আমরা তুলি কি ক্লাসটা শেষ হওয়ার পরে যে টপিক আপনি যেগুলো পড়ান সেগুলো শুধু কিওয়ার্ডে লিখে রাখি, ক্লাসটা শেষ হলে তারপরকার লেকচারটা তুলি। ক্লাস শেষ হলে কিভাবে লেকচার তুলেন স্যার? ওই স্লাইডটা দেখে। স্লাইড কোথায় পেলেন? আমি তো আজকে কোনো স্লাইড দিব না। এইটা তো ম্যাম আগের থেকেই দেওয়া ছিল এই স্লাইডটা। এই চ্যাপ্টারে কোনো স্লাইড হবে না। এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমি ম্যাম বই থেকে আপনি তো পড়াচ্ছি। দিয়ে রাখছিলেন প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স। আমি তো আজকে চ্যাপ্টার 2 পড়াচ্ছি। আমি কিন্তু আজকে চ্যাপ্টার 2 পড়াচ্ছি। তো প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, ওটা অলরেডি শেষ। আচ্ছা স্যার, যতটুকু আমি এখন তুলছি এটা থেকে তোলার চেষ্টা করেন, পেরে যাবেন, ঠিক আছে? বা স্ক্রিনশট নেন, ওই যে বললেন যে ওখান থেকে নেওয়া যাবে, স্ক্রিনশট নিয়ে তারপর ওখান থেকে ছবি আঁকবেন। এবং এটা করতে হবে কারণ কালকে আমার সিএসসি এর সাথে ক্লাস ছিল, ওরাও সেম। ওরা তো দুইটা সেকশন মিলে আমার মোর দেন 100 স্টুডেন্ট আছে, ওরাও একই কাজ তুলে দিয়েছে। আপনি একটু কষ্ট করবেন, এই জন্য আমি বারবার মেনশন করছি। ওরা বলেছিল যে ম্যাডাম আপনি আগে থেকে বলেনি আজকে লেকচার দিতে, ছবি দিতে হবে, আদারওয়াইজ আমরা ভালো করে তুলতাম। এই জন্য আমি বারবার বলছি আজকে লেকচার দিতে হবে। আর আজকে লেকচারের জন্য কোনো পিপিটি নাই আমাদের। আমরা কিন্তু হচ্ছে গিয়ে আমি করব, আপনাকে হচ্ছে বই থেকে পড়াচ্ছি এবং আমি বইয়ের রেফারেন্সই কিন্তু এতক্ষণ পর্যন্ত ইউজ করছিলাম, বই থেকেই কিন্তু ইমেজটা জুম করে দেখাচ্ছিলাম। সো our next topic is production possibility frontier. আগে ডেফিনেশনটা লিখে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি ফিগারটা ড্র করব। সো লেখেন production possibility frontier, এটা কি? এটা আসলে একটা গ্রাফ। সো এই জন্য লিখবেন লেখেন production possibility frontier is a graph. Production possibility frontier is a graph, GRAPH,
Production possibility frontier is a graph. Production possibility frontier is a graph which shows the production possibility frontier is a graph which shows the production possibility frontier is a graph which shows the combination of output. Production possibility frontier is a graph which shows the combination of output. Production possibility frontier is a graph which shows the combination of output that the economy can produce, Again, I mentioned production possibility frontier is a graph that shows the combination of output that the economy can produce, economy can produce using using available factors of production. Factors, FACTORS, using factors of production and technology. আবার বলছি production possibility frontier is a graph. Short form হচ্ছে PPF. Production possibility frontier short form হচ্ছে PPF বলি. So is a graph that shows the combination of output that the economy can produce using the available factors of production and technology it has. ঠিক আছে? Using the available factors of production and technology it has. সব কি বললাম খুব সোজা কথা, মানে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার করে টেবিল না, কোনো ভিজুয়াল এই যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামের মতো কোনো ভিজুয়াল মডেল না, ইটস এ গ্রাফ। মানে একটা গ্রাফ আমরা দেখবো যে গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট আপনাকে দেখাবে দ্য কম্বিনেশন অফ আউটপুট, যে কম্বিনেশন গুলো কিনা আমরা চাইলেই হচ্ছে গিয়ে আমার যে অ্যাভেলেবল টেকনোলজি আছে এবং যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে সেটা দিয়ে আমি শেয়ার করতে পারবো। আপনাদের সাথে শেয়ার করে দেখে আমার খুব লোভ লাগছে শেয়ার করে দেখাতে, এই কারণে দেখাচ্ছি। একটু দেখেন, আমি কিন্তু অন্য ক্লাসেও আমরা এরকম ছবি আঁকি বা আমি শেয়ার করি, এটা কি দেখতে পাচ্ছেন? এটা আমার বিজনেস ম্যাথমেটিক্স একটা ক্লাস, আমি কিন্তু ম্যাথ পড়িয়েছি এই ক্লাসে। তো দেখেন আমি কিন্তু গ্রাফ ড্র করেছি একটা এবং এখানে কিছু ক্যালকুলেশন করেছি, এগুলো কিন্তু আমি তাদের সাথে করি। এটা কি দেখতে পাচ্ছেন সবাই? দেখেন এখানে কিন্তু আমরা একটা ম্যাথস করেছি, ব্রেক ইভেন পয়েন্ট। সো আমরা কিন্তু ম্যাথসে আসি। তো সব জায়গায় হচ্ছে গিয়ে আমাদের মানে আমার যে আদার্স যে কোর্স গুলো আছে সেগুলো কিন্তু আমি দেখা যায় যে আমি কিন্তু সেখানেও এরকম ইমেজ ড্র করছি এবং আপনাদেরটা শেষ হলে আমরা কম্পেয়ার করবো যে আপনাদেরটা বেশি সুন্দর হলো না সিএসসিটা বেশি সুন্দর হয়েছিল আমার ছবি আঁকা। তো এটাও দেখবো। আমরা এখন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা ড্র করবো, দেখবো কিভাবে ড্র করতে হয়। আমি চেষ্টা করছি পারফেক্টলি ড্র করতে। আমার একটা বাঁকা হয়ে গেছে, মুছে দিলাম। ঠিক আছে।
এটা বেশি দূরে হয়ে গেল না? আচ্ছা, সবাই কি আমার সাথে আছেন? কেউ কোনো কথা বলেন, আমি আসলে বুঝতে পারছি না ক্লাসের স্টুডেন্টরা আমার সাথে আছে কিনা। যদি থাকেন একটু ইয়েস ম্যাডাম বলেন, আমি একটু শুনি যে আমার সাথে। Yes. আচ্ছা, আমি ড্র করছি তো একদম খুব মনোযোগ দিয়ে ড্র করছিলাম, আমি কারো কথা শুনছিলাম না। আমি কিছু আউটপুট দিচ্ছি, মানে এটার জাস্ট কম্বিনেশন দেখানোর জন্য আমি জাস্ট আমার মতো করে র্যান্ডম কিছু কোয়ান্টিটি দেখাচ্ছি। এটা যে একদম স্পেসিফিক একদম অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই, বুঝতে পারছি এরকম টাইপের কোয়ান্টিটি দেখাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু বলেছি যে ছবিটা যদিও অনেক ব্যারিয়ার্স আছে আঁকতে, আমারও কষ্ট হচ্ছে, তারপর আমি বলবো যে প্লিজ ছবিটা ড্র করবেন। আমি এখান থেকে কোশ্চেন করা মানে হচ্ছে এখান থেকে এই ছবি এঁকে আপনাকে অ্যান্সার করতে হবে। একই কারণে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা ড্র করতে বলেছিলাম কেন, কারণ ওটা তো প্রশ্ন করবে, তো সেখানে আপনি যদি ছবি না আঁকেন তাহলে আসলে কিভাবে শিখবেন যে এটা আসলে করে কিভাবে। তো মোটামুটি আমি ফিগারটা ড্র করে ফেলেছি। এন্ড ইকোনমিক্সের সিস্টেম হচ্ছে যে কোনো ফিগার ড্র করলে নিচে ফিগারের নামটা লিখতে হয় যে আপনি কি ড্র করলেন। তো আমি এখানে ফিগারের নামটাও লিখে দিচ্ছি, প্রোডাকশন পসিবিলিটি ফান্ড। ওকে, একটু সময় দিই 2টা মিনিট। আপনারা হচ্ছেন খুবই সিম্পল একটা ছবি, তারপর এটা একটু ড্র করতে হবে, এটা একটু ড্র করেন। ম্যাম এটা কি ওই যে গাড়ি আর কম্পিউটারের মধ্যে ম্যাম কোনো আউটপুটে কম্বিনেশন দেখাচ্ছি। কম্বিনেশন দেখানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন স্যার, আউটপুটে কম্বিনেশন দেখাচ্ছে। আচ্ছা, আমার একটু লোভ লাগছে, আমি কি আবার একটু সিএসসি এর ছবিটা শেয়ার করবো আপনাদের সাথে, একটু দেখাই। হ্যাঁ, সিএসসি এর সাথে এই ছবিটা আমি এঁকেছিলাম, তো ওদেরটা কেমন ছিল সেটা একটু দেখে নেন। তো আপনাদেরটা ওদের থেকে অনেক ভালো হয়েছে, এটা দেখেন সিএসসি এর ছবি। তো আপনাদেরটা ওদের থেকে ভালো হয়েছে না বলেন? এটা আরো বাঁকা তারা হয়েছিল, মানে দিন দিন ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে, তো আমাদেরটাতে চলে যাই, যেটা আমি ড্র করেছিলাম আপনাদের জন্য। এই ভুলটা চলে আসছে। আপনারা কি আমার আঁকা ছবিটা দেখতে পাচ্ছেন? ম্যাম একটা তো ছবি দেখা যাচ্ছে, এটা যে কে আঁকছে তো বোঝা যাচ্ছে না। এখন আঁকেননি, এটা আগে আঁকা। হ্যাঁ, এই যে আজকে আমার আমার ক্লাসেরটা দেখতে পাচ্ছেন, এই যে কম্পিউটার কার্ড। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে, ওকে। Yes, সো এটা হচ্ছে আপনাদের জন্য। এখন এই কার্ভটা আসলে কি দেখেন, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টের ইকোনমিক্স এর মজা হচ্ছে কি টপিকগুলোর নামগুলোই এমন যে নামটা পড়ে আপনি বুঝতে পারছেন যে আসলে আমি কি পড়াচ্ছি। প্রোডাকশন পসিবিলিটি মানে উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করব, উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করার জন্য আমি যে ফিগারটা ইউজ করব সেটাই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টের। এবং সেখানে বললামই যে হ্যাঁ, উৎপাদনের সম্ভাব্যতা এইরকম একটা ফিগার যখন আমি আঁকবো তখন এটার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে কি আপনাকে আউটপুটের একটা কম্বিনেশন দিবে। আউটপুটের যে কম্বিনেশনটা দিবে সেই আউটপুটের কম্বিনেশনের শর্তটা কি, আউটপুটের কম্বিনেশনের শর্ত হচ্ছে কি আউটপুটটা তৈরি করতে আপনার একদম হচ্ছে গিয়ে সেম অ্যামাউন্টের লেবার এবং মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগবে। আমি ধরে নিচ্ছি এখানে যেই ইকোনমিটা নিয়ে আমি কথা বলছি, এই ইকোনমিটাতে ধরে নিচ্ছি এটা জাস্ট 40 ইউনিটস অফ লেবার ছিল, 40টা ধরেন লেবার ছিল, আর ক্যাপিটাল হিসেবে ধরেন 1000 টাকা ছিল। এছাড়া এই ইকোনমিতে আর কোনো ফ্যাক্টরস অফ প্রোডাকশন নাই। তো তার মানে হচ্ছে যখন আমি এখন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা দেখব, এই প্রত্যেক যাই আমি আউটপুট তৈরি করি না কেন সেটার জন্য আমার এই এতটুকু এমন এত 40 লেবার্স এবং 1000 ইউনিটস অফ 1000 ম্যাম টাকা আপনার আমার লাগবে, নেটওয়ার্কটা ফল করছে। 1000 টাকা লাগবে। তো আমি এই যে পিপিএফটা দেখছেন, দেখেন আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছিলাম।
সো এখানে কয়েকটা পয়েন্ট আউট করেছি, লাইক A point, B point, C point. So A point means in A point I can produce 100 units of computer and 25 units of car. At B point I can produce 80 units of computer and 37 units of car. And at C point I can produce 40 units of computer and 50 units of car. So which means আমি যখনই এখানে আচ্ছা স্যার এটার একটা স্ক্রিনশট নেবেন, এই ছবিটা একটা ভালো মতো একটা স্ক্রিনশট নেবেন যেখানে ইয়ে হবে, এবং এটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, বাকিদের একটু হেল্প হবে, ঠিক আছে স্যার? বা আমি আর একটু যখন লেখালেখি করব সেটা সহ দিবেন, মানে যখন একদম ফাইনাল লেখাটাও হয়ে যাবে সেটা সহ একটা দিবেন, একটু দিয়ে রাখলে বাকিরা যারা মিস করে যাবে তারা বুঝবে যে আসলে ক্লাসে কি কি পড়াচ্ছি। তো A পয়েন্টে দেখেন একটা ডিফারেন্ট কম্বিনেশন পেয়েছি 100 and 25, B পয়েন্টে পেয়েছি 80 and 37, C পয়েন্ট in 40 and 50. হোয়াটএভার আমি A পয়েন্ট বিলং করি, B পয়েন্ট আর C পয়েন্ট, মজার বিষয় হচ্ছে গিয়ে at A point I need a 40 labor 1000 টাকা, B point আমার 40 labor লাগবে 1000 টাকা, C point আমার 40 labor 1000 টাকা দিয়ে আমি প্রোডাকশন করতে পারবো। দ্যাট মিন্স PPF এর প্রত্যেকটা পয়েন্টে I need the same amount of labor and capital to produce them. এখন অভিজিৎ বললো ম্যাডাম আমি A পয়েন্টে প্রোডাকশন যাব না, আমি ধরেন এখানে এখন যে স্পটলাইট আপনি যেখানে নিয়ে রাখছেন ওখানে একটা নতুন পয়েন্ট নিব D, ওখানে প্রোডাকশন করব, সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ অভিজিৎ বললো যে আমি এইখানে একটা পয়েন্ট দিব, আমি ডট স্ট্যাম্প করলাম, যে অভিজিৎ বললো যে সে ম্যাডাম আমি এখানে প্রোডাকশন করব, সম্ভব? হ্যাঁ। বা ধরেন মারিয়াম বললো যে আমি এখানে প্রোডাকশন করবো, ম্যাডাম সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কিন্তু যদি মারিয়াম বলে না ম্যাডাম আমি একটা আউটার পিপিএফ এর বাহিরে একটা পয়েন্টে যে প্রোডাকশনে যাবো, এটা তো সম্ভব না, বিকজ আমার যে অ্যাভেলেবল টেকনোলজি আছে মানে এবং ফ্যাক্টরস এর প্রোডাকশন আছে, এটা দিয়ে আমি শুধু এই পিপিএফ টাকে প্রোডাকশন যেতে পারবো, এর বাহিরে কোথাও প্রোডাকশন যেতে পারবো না। বা বলেন ম্যাডাম ইনার কোনো পয়েন্টে প্রোডাকশনে যাবে, এটা কি সম্ভব? না, এটাও সম্ভব না, কারণ আপনি তো ম্যাডাম প্রোডাকশনই করছেন, আপনি কেন যা লেবার আছে সেগুলো ইউজ করবেন না, তার থেকে কম প্রোডাকশনে যাবেন। এই কারণে যেটা হবে যে এর থেকে কিন্তু কম প্রোডাকশনে যাওয়া সম্ভব না। তাহলে আসি যে যেটা বলছিলাম, তাহলে আসলে হোয়াট ইজ পিপিএফ? সো এই যে পিপিএফ ইজ এ গ্রাফ, দেখেন একটা গ্রাফ দেখালাম, in which each point will show you the combination of output, যে different আমি পয়েন্ট বের করেছি যেটা কিনা আমাকে combination of output দিচ্ছে। তো এটা প্রোডাক্টের জন্য আমি নিয়েছি কম্পিউটার এবং কার, using the available technology and what factors of production we have. তো আমার এখানে factors of production ইউজ করে আমি যেই কম্বিনেশনটা পেয়েছি সেটাই হচ্ছে পিপিএফ or production possibility fund. তো এখান থেকে আসলে আমি যে কোশ্চেনটা করি পিপিএফ এর ডেফিনেশন চাই, আর হচ্ছে কি এখান থেকে একটা এলাবোরেট কোশ্চেন করি। সো কোশ্চেনটা এখন লেখেন, তারপর আমি এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে explain 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 how, আচ্ছা কোশ্চেনটা লিখি দরকার হলে, explain how opportunity cost, explain how opportunity cost can be calculated from each point of PPF. ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে পিপিএফ এর প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনি চাইলে অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করতে, দিস ইজ আওয়ার লাস্ট টপিক ফ্রম টুডেস ক্লাস। সো আপনি ক্যালকুলেশন করতে পারবেন, কিভাবে ক্যালকুলেশন করবেন সেটাতে যাও। সো ফার্স্ট অফ অল আবার একটু রিকল করি, হোয়াট ইজ অপরচুনিটি কস্ট? অপরচুনিটি কস্ট মিন হোয়াট ইউ গিভ আপ টু গেট সামথিং। ফর এক্সাম্পল আমার ক্লাস দিয়ে বলেছিলাম যে আমার ক্লাস করার জন্য আপনাকে অনেক কিছু গিভ আপ করতে হয়েছে, কারণ এখন আরাম করে ঘুমাতেন সেটা পাচ্ছেন না, বা ধরেন বাসার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন সেটা পাচ্ছেন না। সো দিস ইজ আপনাকে এটা গিভ আপ করতে হবে, বিকজ এখানে একটা টাইম কনস্ট্যান্ট। আপনার এই টাইমে আইদার আপনি ক্লাস করতে পারবেন অথবা আপনার মার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আপনি এট এ টাইম দুটো করতে পারবেন না, যেমন আমি এখন আইদার ক্লাস করতে পারবো অথবা আমার ধরেন আমার নিস আছে, আমার ভাইয়ের মেয়ে আছে, তার সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। সো আমি দুটো কাজ একসাথে করতে পারবো না। সো আমি এখন ক্লাস নিচ্ছি, দ্যাট মিনস আমি যেটা ছেড়ে দিয়েছি দ্যাট ইজ মাই অপরচুনিটি কস্ট। সো passing a quality time with my niece, that my opportunity cost. এবং সবসময় আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করার সময় আমরা দেখি যে কোনটা থেকে আমরা ম্যাক্সিমাম বেনিফিটস পাবো। যেমন হচ্ছে কি আমার ক্লাস থেকে আমার মনে হচ্ছে আমার ক্লাস থেকে আমি ম্যাক্সিমাম বেনিফিটস পাবো, দ্যাটস ওয়াই আই এম টেকিং দ্য ক্লাস।
যদি আমার কাছে মনে হতো যে না আমি আমার নিসের সাথে টাইম স্পেন্ড করলে আমি ম্যাক্সিমাম বেনিফিট পাবো, তাহলে আমি কিন্তু ওই কাজটাই করবো। তো মজার ব্যাপার হচ্ছে আমি যখনই পিপিএফ নিয়ে কাজ করব এই প্রত্যেকটা পয়েন্ট থেকে চাইলে আমি অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করতে পারি। কিভাবে এটাও দেখি। সাপোজ ধরে নিলাম অভিজিৎ বলল যে ম্যাডাম আমার এ পয়েন্টের প্রোডাকশন একদম ভালো লাগতেছে, কিরকম জানি পচা দেখতে, আমি বি পয়েন্টের প্রোডাকশন করব। তাহলে অভিজিৎ যখন এ থেকে বি তে মুভ করলো তখন কি হলো দেখেন তো, এ থেকে বি তে মুভ করা মানে কি, এ পয়েন্টের প্রোডাকশন ছিল 100 ইউনিটস অফ কম্পিউটার এন্ড 25 ইউনিটস অফ কার। যখন সে বি পয়েন্টে চলে গেল ওনার প্রোডাকশন হয়ে গেল 80 ইউনিটস অফ কম্পিউটার বাট 37 ইউনিটস অফ কার। তার মানে কি কারের প্রোডাকশন বাড়লো না, কয়টা বাড়লো বলবেন 12টা বেড়েছে। আর কি কম্পিউটারের প্রোডাকশন কমে গেল না, কয়টা কমলো আপনি বলবেন 20টা কমে গেছে। তো যখনই আমি কাজটা করছি দেখেন আমি এ থেকে যখন বিতে চলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে আমার অভিজিতের কিন্তু 20 ইউনিটস এর কম্পিউটার প্রোডাকশন ফল করছে, কিন্তু at the same time আমার 20 ইউনিটস কম্পিউটার প্রোডাকশন ফল করলেও 12 ইউনিটস কারের প্রোডাকশন বাড়ছে এ থেকে বিতে মুভ করার কারণে। সো এটার মানেটা কি দাঁড়াচ্ছে, এর মানে হচ্ছে কি এ থেকে বিতে যদি সে মুভ করতে চায় তাকে তাহলে 20 ইউনিটস অফ কম্পিউটারের প্রোডাকশন গিভ আপ করতে হবে, কারণ ওর তো এট এ টাইম সব করতে পারবে না। 20 ইউনিটস কম্পিউটারের প্রোডাকশন গিভ আপ করলেই সে একমাত্র 12 ইউনিটস অফ মোর কার প্রডিউস করতে, কারণ ওর তো লেবার এন্ড ক্যাপিটাল ফিক্সড, এর বাইরে নাই। আচ্ছা সাপোজ আপনি বলেন না ম্যাডাম এত পাশাপাশি পয়েন্টে যাব না, আমি যদি দূরের পয়েন্টে যেতাম তাও কি এরকম হইতো? হ্যাঁ, ধরেন আপনার মনে হলো যে না আপনি এ থেকে সি পয়েন্টে যাবেন, এরকম মনে হলো, তাহলে আরো বেশি এ থেকে যখন সি তে যাচ্ছেন দেখেন now you are give up 60 units of computer produce more 25 units of car। তাহলে কি হচ্ছে আমার অপরচুনিটি কস্ট অ্যারাইজ হচ্ছে না, যে আমি যখন 60 ইউনিটস অফ কম্পিউটার ছেড়ে দিচ্ছি প্রোডাকশন তখনই একমাত্র আমি মোট 25 ইউনিটস অফ কার প্রডিউস করতে পারছি। সো দ্যাট আমি যখনই কোনো না কোনো পয়েন্ট থেকে মুভ করি, এখন এর মধ্যে তো আপনি আরো পয়েন্ট দিতে পারেন, সেখান থেকে র্যান্ডম আপনি আরো কিছু ভ্যালু বের করতে পারেন, তো সেখান থেকে আপনি আরো কিন্তু অপরচুনিটি কস্ট হিসাব করতেছেন। এইভাবে আপনি যে কোনো যদি পরপর দুটো আপনি পয়েন্ট নেন ইন পিপিএফ কার্ভ, আপনি দেখবেন যে প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনি এরকম কিছু গিভ আপ করলে আর একটা প্রোডাক্টের প্রোডাকশন আপনি বাড়াতে পারবেন, অর্থাৎ অপরচুনিটি কস্ট অ্যারাইজ হবে। আচ্ছা আরেকটা কথা, আমি এখানে সব জায়গায় হচ্ছে লেফট টু রাইট সাইডে যাচ্ছে, রাইট টু লেফট যাওয়া যাবে নাকি, মানে সি থেকে এতে যাওয়া যাবে নাকি বা সি থেকে বি তে যাওয়া যাবে, সব দিকে যাওয়া যাবে। তো সি থেকে যদি বি তে যান একই জিনিস হবে, সি তে আপনি 50 আর 40 প্রোডাকশন করতেন, বি তে আপনি হচ্ছে 37 and 80 প্রোডাকশন করতেন। সো তখন কারের প্রোডাকশন গিভ আপ করে আপনি কম্পিউটার প্রোডাকশন বাড়াবেন। আচ্ছা আরেকটা পসিবল কোশ্চেন, ম্যাডাম আমি কোন পয়েন্টে প্রোডাকশন করব, ইটস টোটালি আপ টু ইউ, আপনি কোথায় প্রোডাকশন করবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আর নরমালি এটা যদি ইকোনমিটা ক্যাপিটাল ইন্টেন্সিভ হয় মানে বেশি ক্যাপিটাল ইউজ করে কাজ করে তাহলে সাধারণত সে ধরেন ক্যাপিটাল ইন্টেন্সিভের জন্য আমার আসলে কার প্রোডাকশনটা বেশি কাজে দিবে, সরি মাই মিস্টেক, কম্পিউটার প্রোডাকশনটা বেশি আমি তখন করবো, যেমন ইউএস এ যদি এই প্রোডাকশনে যায় কম্পিউটার প্রোডাকশনে যাবে। আর যদি লেবার ইন্টেন্সিভ কান্ট্রি হয় আমাদের মতো লেবার ইউজ করে যে প্রোডাকশনে যায় তখন সে বেশি কার প্রোডাকশনের দিকে মনোযোগ দিবে। তো দেখা যাবে ইউএসএ তে যদি পিপিএফ ড্র করতাম সে প্রোডাকশন করতে এ পয়েন্টে, বাট বাংলাদেশে যদি আমি পিপিএফ ড্র করতে দিই বাংলাদেশ প্রোডাকশন করবে সি পয়েন্টে বা সি এরও পরের কোন একটা পয়েন্ট, এভাবে বিষয়গুলো আসবে। আচ্ছা আরো একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম এটা কি সম্ভব যে আমি একদম কোন একটা হরাইজন্টাল লাইনে আমি প্রোডাকশন করব, লাইক আমি ধরেন একদম এই যে এখানে শুধু আমি কারই প্রডিউস করছি, কোনো জিরো কম্পিউটার প্রডিউস করবো, এরকম হতে পারে? বা আমি এই পয়েন্টে আসলাম যেখানে আমি শুধু কম্পিউটারই প্রডিউস করছি কোনো কার প্রোডাকশনে যাচ্ছেন, এরকম কি হতে পারে? হ্যাঁ অবশ্যই হতে পারে, একটা পসিবল পিপিএফ এর আপনি যে কোনো পয়েন্টে প্রোডাকশনে যেতে পারেন। So in this way a PPF, that means production possibility frontier, which gives you the combination of output, can calculate the opportunity cost from each of its point. বুঝতে পারছি? ম্যাম তাহলে এটা ডিপেন্ড করবে আমরা যদি কোনো একটা সেক্টর ক্রিয়েট করি সেখান থেকে আমাদের কি পরিমাণ বেনিফিট আসছে সেটা দেখে এটা কাউন্ট করবে না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এটা একটা স্ক্রিনশট নেন, আমি একটু সিএসসি এর সাথে ছবিটা শেয়ার করি তাহলে আরো একটু ক্লিয়ার হবে। এখানে দুটো গুডস দিয়ে দেখিয়েছে তো, ওদের একটা গুডস এন্ড সার্ভিস বোথ দেখিয়েছিলাম। স্ক্রিনশট নিয়েছেন?
জি ম্যাম নেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা শেয়ার দেখাই, তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ার হবে। সিএসসি তে আমি যেটা করেছিলাম তাহলে একটু বুঝবেন। দেখেন ওদের যে ছবিটা আমি ড্র করেছি, এখানে আমি কিন্তু আবার হচ্ছে গিয়ে দেখাচ্ছি যে হেয়ার কাট নিয়েছি, কম্পিউটার এবং হেয়ার কাট। আমি একটা গুডস দেখিয়েছি, একটা সার্ভিস দেখিয়েছি। হেয়ার কাট তৈরিতে আমার বেশি হচ্ছে লেবার দরকার হয়, কম্পিউটার তৈরিতে আমার বেশি ক্যাপিটাল দরকার হয়। সো যে ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি হবে, ইউএসএ, ইউকে বা ইউরোপিয়ান কান্ট্রি, ওরা কিন্তু দেখা যাবে এ পয়েন্ট বা এর উপরের পয়েন্ট গুলোতে রিডাকশন আছে। বাট বাংলাদেশের মতো যারা লেবার ইন্টেন্সিভ কান্ট্রি, ওরা কিন্তু হেয়ার কাট করবে। এবং এমনও কোনো কথা নেই যে এখানে এক্স এক্সেস এ সবসময় আমাকে গুডসই নিতে হবে, আমি কোনো সার্ভিস দিতে পারবো না তা না। আমি যেমন এখানে একটা সার্ভিস নিচ্ছি, এটা আমার ইচ্ছা যে আমি এক্স এক্সেস এবং ওয়াই এক্সেস আমি কোন দুইটা গুডস এর কম্বিনেশন নেব। আমার যদি মনে হয় যে পুরো এগ্রিকালচার থেকে আমি একটা এক্সেস এ দেখাবো, আমি সেটাও দেখাতে পারি। আমি পুরো ম্যানুফ্যাকচারিং খাতটাকে একটা এক্সেস এ দেখাবো, আমি সেটাও দেখাতে পারি। তো এটা জাস্ট হচ্ছে কি আউটপুটের কম্বিনেশন দেখানোর জন্য। So, পুরো সেক্টরটাকে যদি একসাথে নিয়েও আমি পিপিএফ ড্র করতে চাই, আমি কিন্তু সেটা করতে পারবো। আচ্ছা, এবার আমি কোশ্চেন নিব। তো এখন কোশ্চেন করেন, আমরা ইয়াতে যাই। তো কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তো তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে তো আমি বুঝিয়ে গেলাম যে আপনাদের হচ্ছে গিয়ে প্রবলেম নেই। সো নেক্সট ক্লাস আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করব। আজকে আমি চ্যাপ্টার 2 টা কমপ্লিট করতে নিব। ওয়ালাইকুম আসসালাম। একটু আরেকবার বলতে, আমি আপনার নেটওয়ার্কটা ফল কোশ্চেনটা বুঝতে পারছি না, করছেন। কোশ্চেনটা বুঝতে পারিনি, আমি কোশ্চেন বলছি বুঝিনি। লাস্টের টুকুতে নেটওয়ার্ক ফল করছিল, বুঝতে ও পারিনি। আচ্ছা, আমি বললাম যে এইভাবে আসলে দেখা যাবে যে পিপিএফ থেকে আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করতে পারি। এবং আজকে আমি যা শেষ করেছি এটা পুরোটা চ্যাপ্টার 2 কভার করে। এবং চ্যাপ্টার 2 এ আমি কোনো স্লাইড শেয়ার করছি না। চ্যাপ্টার 2 আমি পুরোটাই বই থেকে পড়াচ্ছি। আমি এখন বইটাও দেখাবো, বইয়ের কোথায় কোথায় আমরা পড়লাম, বই থেকে পড়াচ্ছি। এবং নেক্সট টুইসডে, এখন থেকে মেনশন করে রাখি, নেক্সট টুইসডে আপনাদের আমার ফার্স্ট ক্লাস টেস্টটা হবে আপনাদের সাথে। মিডের আগে আমি একটা ক্লাস টেস্ট নিব, একটা না দুইটা নিতে পারি। তো মিডের আগের যে ক্লাস টেস্টটা হবে সেটা হচ্ছে আমার নেক্সট টুইসডেতে হবে। এবং সেটা কিন্তু এই আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4 স্টার্ট করব, ওইটার কিছু পার্ট করব, ওইটুকু পর্যন্ত আমাদের মিডে থাকবে। তো আমরা চলে যাই যে আজকের ক্লাসে যা যা শিখলাম। ম্যাম আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট কি মানে কোনো ডেমো ক্লাস নেবেন নাকি শুরুতেই আমি নেক্সট ক্লাসে একটু রিভিউ করাই দিব যে কি কি করবো, ফাইনাল? আর যদি মনে হয় যে এক্সট্রা ক্লাস নিতে হবে তাহলে সেটাও নিব। সো চ্যাপ্টার 2 তে আমরা তাহলে পড়বোই আসলে মেইনলি দুইটা পয়েন্ট। একটা হচ্ছে কি দুইটা মডেল, একটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এই মডেলটা পড়বো। আর একটা হচ্ছে গিয়ে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এই দুটো মডেল নিয়ে আমরা স্টাডি করব, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আর সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এছাড়া এই চ্যাপ্টারে আর কিছু পড়তে হবে না, মানে আরো দেখবেন যে আরো কিছু রিলেভেন্ট টপিক থাকবে, ওগুলো না পড়লেও হবে। বইয়েও কিন্তু পিপিএফ এর ছবি আছে, আমরা যে ছবিটা কষ্ট করে এঁকেছি বা এই ক্যালকুলেশন গুলোর কথা বলছি, গিভ আপ করে যে অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করা, এটা সবই আছে, বইয়েও দেওয়া আছে, এখান থেকে তো পাবেনই। এবং ওই যে বলেছি আমি এক্সপ্লানেশনটা যে আপনার নিজের ভাষায়, কোনো মেমোরাইজেশন চাই না। সো বইয়েও কিন্তু পিপিএফ এর দেখেন সুন্দর একটা ছবি আঁকা আছে, এবং সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানেও কার প্রোডাকশন, কম্পিউটার প্রোডাকশন নিয়ে বলেছে। ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, যেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, এখানে একটু আসি, এটা অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি যখন ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স পড়েছি। তো ওখান থেকেই পড়লে হবে, চ্যাপ্টার 2 থেকে আসলে এটা ফলো করার দরকার নেই। কিন্তু যেহেতু ডিফারেন্সটা আমি চাই, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি চাইলে ওপেন কন্টেন্টে যেতে পারেন। অনলাইন যে কন্টেন্ট গুলো আছে সেখানে যেতে পারেন, ওখানে না খুব সুন্দর করে দেখা যায় যে টেবল অফ ফর্মে দুটার মধ্যে ডিফারেন্সটা দেওয়া আছে। তো ওখান থেকে একটু দুই তিনটা ডিফারেন্স দেখে নিলাম। সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। ইয়েস, লিখন বলেন স্যার। না ম্যাম, বুঝে গেছি। আচ্ছা, এখন আরেকটা বেসিক কোশ্চেন হতে পারে যে ম্যাডাম আমাদের হচ্ছে গিয়ে এক্সামটা নিবেন কিভাবে। খুবই সোজা, তোদের এক্সাম না তো এখন সবচেয়ে পানির মতো সোজা কাজ, মানে এর থেকে সোজা কিছু হতে পারে না। তো তারপর একটু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নিব। আমি এক্সামটা অবশ্যই 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 3বার বললাম গুগল ক্লাসরুমে নেব। এবং গুগল ক্লাসরুমে আমি দেখতে পাচ্ছি আমার 24 স্টুডেন্টস আছে। আজকে আবারও বলছি 5 জন স্টুডেন্ট এখনো মিসিং, যারা জয়েন করেন নাই। আপনি যদি আমার গুগল ক্লাসরুমে না থাকেন, আপনি বা আপনারা, আপনি কিন্তু এক্সাম দিতে পারবেন না, তখন আমার কিচ্ছু করার থাকবে না।
কারণ হচ্ছে এক্সামটা আমি নিব এই যে ক্রিয়েটে যাব, এখানে আপনাদের জন্য একটা কুইজ অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করব ইনস্ট্যান্ট। আমি এটা একটা গুগল ফর্মেও দিতে পারি অথবা হচ্ছে কি একটা অ্যাসাইনমেন্ট আকারেও দিতে পারি। তো যেভাবে দেই না কেন ইনস্ট্যান্ট আপনাকে আপনার এই অ্যাক্সেসটা আমি দিব যে আপনি চাইলে আমি সাধারণত প্রথম ফার্স্ট টেস্টে এবার আমি ইয়াতেই নিব, অ্যাসাইনমেন্ট আকারে নিব। মানে আমি নিজে হয়তো গুগল ফর্ম ক্রিয়েট করে দিব না, কারণ অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব করলে এই জিনিসটা হচ্ছে গিয়ে ইয়া হয়ে যায়, গুগল ফর্মটা হারায় যায়। তো আমি হয়তো একটা ফাইল আপলোড করে দিব, কোশ্চেনের ফাইল, এবং আমি 3-4 সেট কোশ্চেন করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্টকে অ্যাসাইন করে দিব। এইভাবে থাকবে, এই যে অল স্টুডেন্ট না দিয়ে আমি হয়তো 5 জন করে একটা করে কোশ্চেন দিব, এবং আপনাকে সময় দিব, ধরেন 1 ঘন্টা সময় দিব, এবং কোশ্চেন মানে আপনার ফাইল আপলোড করার জন্য আবার 15 মিনিটস টাইম। আপনারা তো এগুলো জানেনই কিভাবে হয়, সো এখানে আপনি আপলোড করে দিবেন, কিন্তু ঠিক 1 ঘন্টা 15 মিনিট পর আপনার অ্যাসাইনমেন্ট আপলোড করার সময় শেষ হয়ে যাবে। তো আপনি বলতে পারেন হ্যাঁ ম্যাডাম এটা একটা ওপেন বুক এক্সামের মতো হতে পারে। অবশ্যই ওপেন বুক এক্সামের মতো, কিন্তু আমার হাতে সেই টুলসও আছে যে আমি চাইলে প্ল্যাগিয়ারিজম চেক করতে পারি। এই যে দেখেন, দেখেই নেন দরকার, নিচে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, চেক প্ল্যাগিয়ারিজম। তা আমার কিছু করতে হবে না। একটু আগে মনে হয় আমার এক স্টুডেন্টের সাথে কথা বলছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, ওই এখানে আমার গুগল অটো আমার প্ল্যাগিয়ারিজম চেক করে দিবে। তো অভিজিৎ যদি লিখনেরটা দেখে দেখে লেখে, বা লিখন যদি মারিয়ামেরটা দেখে দেখে লেখে, তাহলে আমাকে অটো দেখাবে, এবং যে যতটুকু প্ল্যাগারাইজড করবে তাকে আমি তত % মার্কস কম দেবো। এবং দেখবো না কে কারটা দেখে লিখছে, স্পেশালি যদি আমি এটা বুঝতে পারি যে অভিজিতেরটা দেখে লিখেছে, তাহলে অভিজিৎকে আসলে কম মার্কসটা দিব, তারপরে বাকিদেরটাই যাবে। সো প্লিজ প্ল্যাগারিজম করবেন না, এবং কোশ্চেনটাও আসলে প্ল্যাগারিজম করার মতো কোনো কোশ্চেন হবে না, নিজের থেকে অ্যান্সার করতে হবে। সো এইভাবে ম্যাম কুইজ বলতে কি শর্ট কোশ্চেনের সাথে কি কোশ্চেন দিতে পারি আমি, অপশন দেওয়া থাকবে? এখানে কি র্যান্ডম কোশ্চেন থাকবে। আমি এখনো কোশ্চেন মেক করিনি। আমি যদি এমসিকিউ টাইপের কোশ্চেন করি সেক্ষেত্রে আমি গুগল ফর্মে দিব, আর যদি এমসিকিউ টাইপের কোশ্চেন না করি তাহলে অ্যাসাইনমেন্ট আকারে দিব, শর্ট কোশ্চেন যদি। তবে এমন কোশ্চেনই করব যেটা আপনি ওই যে বলছি যে টাইমিং, সেই টাইমিং এর মধ্যে অ্যানসার মানে আপনি অ্যাসাইনমেন্ট করলে কি কোন টপিক অ্যাসাইনমেন্ট হ্যাঁ, আকারে না, অ্যাসাইনমেন্টের মানে ক্ষেত্রে আমি কি আপনি বলেছি আমাদের যে অ্যাসাইনমেন্টের মতো করে ওখানে আপলোড করব, ওখানে একটা ফাইল আপলোড করে দিব, সেই ফাইলটাই হবে আপনার কোশ্চেন। সেটা দেখে আপনি একটা গুগল ফর্মে অথবা হচ্ছে কি একটা ওয়ার্ড ফাইলে অথবা বাসায় খাতায় লিখে লিখে ছবি তুলে আমাকে অ্যাসাইনমেন্টটা মানে সাথে সাথে ক্লাস টেস্টের কপিটা আপলোড করে দিন। বুঝাতে পারি নাই? জি ম্যাম। আচ্ছা আমি তাও আর একবার একটু দেখা দিই, আমার মনে হচ্ছে আমি বোঝাতে পারিনি। একটু সময় দেন। সো দেখেন, এটা তো আমি আমার আসলে এই ক্লাসরুমে তো আমি টিচার হিসেবে নাই, এখানে আসি হচ্ছে আমি অ্যাজ মানে এই ক্লাসরুমের টিচার হিসেবে আছি, আমি স্টুডেন্ট হিসেবে একটা ক্লাসরুমে আছি, সেই ক্লাসরুমে যাই যে দেখাচ্ছি যে কিভাবে আসলে আমি বললাম যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। সো আমি একটা ট্রেনিং প্রোগ্রামের ক্লাসে হচ্ছে গিয়ে স্টুডেন্ট হিসেবে অ্যাজ এ স্টুডেন্ট আছি। সো সময় লাগছে, আমার নেটওয়ার্কও স্লো। আমি এখানে ক্লাস ওয়ার্কে চলে গেলাম। সো এই যে দেখেন একটা কুইজ ছিল, এই যে এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, আমি ভিউ অ্যাসাইনমেন্টে গেলাম। ভিউ অ্যাসাইনমেন্টে যাওয়ার পরে যে ইওর ওয়ার্ক মিসিং, মানে আমি আসলে অ্যাসাইনমেন্টটা সাবমিট করি এই জন্য। এইবার দেখেন এই যে যখন আমি সাবমিট করবো, এটা কিন্তু আপনাদের ইন্টারফেসটা এরকম হবে, অ্যাড অর ক্রিয়েট, এইটাই দেখেন। তখন আপনি চাইলে এই যে ডক ফাইল মানে নিজেই একটা ওয়ার্ড ফাইলে লিখে ইনস্ট্যান্ট সাবমিট করতে পারবেন, শিটে লিখে ইনস্ট্যান্ট সাবমিট করতে পারবেন, অথবা আপনি আপনার বাসার কম্পিউটারে বসে একটা ওয়ার্ড ফাইলে লিখলেন, সেই ফাইলটা সাবমিট করতে চাচ্ছেন অ্যাড অর ক্রিয়েট, সেইভাবেও যেতে পারবেন। এবার বলছেন স্যার তো এইভাবে সাবমিট করবেন, বুঝাইতে পারছি? কারণ যদি ফাইলে ক্লিক করেন আপনার যে কম্পিউটার যেটা ডিফল্ট কম্পিউটারে ফাইলগুলো চলে আসবে। তো আপনি ধরেন আমি এক কোশ্চেন দিলাম, কোশ্চেন দেওয়ার পর আপনি মনে করলেন যে আপনি আপনার কম্পিউটারে বসে টাইপ করবেন, সেটা দিলেন। আচ্ছা এখন তাও চাচ্ছেন না, আপনি মোবাইল খাতায় লিখছেন, এখন ছবি তুলে দিবেন, তাহলে ছবিগুলো আগে তুলবেন মোবাইলে, ছবি তুলে কম্পিউটারে নিবেন। বা আমি এটা একটু জানি না মোবাইল ফোন থেকে কিভাবে আপলোড করে, তো ওইখানে জাস্ট হচ্ছে কি ফাইল থেকে ক্লিক করলে আপনি আপনার মোবাইল ফোন থেকে ছবিগুলো আপলোড করে দিয়ে দিতে পারবেন, দ্যাটস ইট।
কোনো সমস্যা সেটা তো দেখি না। বুঝলাম, কিন্তু এখন হুম। কথা হচ্ছে ম্যাম, আপনি যদি অ্যাসাইনমেন্ট দেন তাহলে কি কোনো টপিকের উপর অ্যাসাইনমেন্ট দিবেন? না, অ্যাসাইনমেন্ট না, এটা ক্লাস টেস্ট নিব। কিন্তু আপনার গুগল ক্লাসরুমে যে অপশন গুলো থাকে সেখানে অপশন থাকেই হ্যাঁ হচ্ছে ম্যাম, এরকম যে আইদার সেটা অ্যাসাইনমেন্ট আকারে জি দিতে ম্যাম, হয় সেটা অথবা তো কুইজ জানি ম্যাম। অ্যাসাইনমেন্ট আকারে দিতে হয়। আমি এখানে হয়তো এটা আপলোড করব অ্যাসাইনমেন্ট আকারে, কিন্তু টপিক থাকবে ধরেন ফার্স্ট ক্লাস। এবার বুঝছেন? কোনো অ্যাসাইনমেন্ট দিব না, 1 ঘন্টা সময়ের জন্য একটা কিছু আপলোড করে দিব। এবার বুঝাতে পারছি? আচ্ছা ঠিক আছে, এটাই আমি ওটাই বলতে চাচ্ছিলাম, মানে আমি ক্লাস টেস্টে নিব, কিন্তু ক্লাস টেস্টে হয়তো আমি আগে থেকে জেনারেট করা কোনো গুগল ফর্মে নিব না, এটাই কথা। এবার বুঝলেই হলো। ঠিক আছে স্যার, তাহলে আপনাদের সাথে আবার থার্সডেতে দেখা হবে ইনশাআল্লাহ। থার্সডে আমাদের ক্লাস হচ্ছে 3 to তাহলে 4:30। আমাদের যে ক্লাস টেস্টের বিষয়ে কি কোনো কিছু দিবেন যে কোন পর্যন্ত থাকবে বা কি হ্যাঁ, থাকবে? আমি তো বলছিলামই যে চ্যাপ্টার 1 to তো পুরোটা থাকবে, দেন চ্যাপ্টার 4 এর একটা পার্ট থাকবে, সেই পার্টটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাস যেটা আমাদের হবে সেই ক্লাসে আমরা চ্যাপ্টার 4 এর এই পার্টটা শেষ করব, যতটুকু আমাদের ক্লাস টেস্টে থাকবে। 1, 2 ম্যাম আর 4 3টা কি 1 বাদ 2 থাকবে ম্যাম? না, একটু হ্যাঁ অটো চ্যাপ্টার ক্লিক 3 হবে আমি ম্যাম। পড়াই না, চ্যাপ্টার 3টা পড়াই না, চ্যাপ্টার 4 পড়াবো। চ্যাপ্টার 4 এর একটা পার্ট থাকবে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর যদি ম্যাম আপনার যে ফিগারটা আজকে যেটা পড়াইছেন যে হুম ওই সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, হুম এটার হুম। ক্ষেত্রে কোশ্চেন করলে কি আমাদের কি ডায়াগ্রামটা নাকি এর সাথে সাথে কোনটা কিভাবে কাজ করে সেটা এক্সপ্লেন করা? ধরেন আমি এখন শর্ট কোশ্চেন করতে চাইলাম ওখান থেকে, তো আমি প্রশ্ন করলাম অভিজিৎ টেল মি হোয়াট ইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো তখন তো আপনার ডায়াগ্রাম দরকার নেই, বাট আমি একটা ব্রড কোশ্চেন করলাম, লিখলাম যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পার্ট অফ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ইউর ওন ওয়ার্ডস। তার মানে কি সার্কুলার ফ্লো ডায়াগ্রামে এক্সপ্লেনেশন দিচ্ছি, সেখানে তার কিছু বলার নেই। আর ক্লাস টেস্ট হবে কি, আমি তো সেই সময় ক্লাসে বসেই থাকবো, মানে এই ধরেন এই ক্লাসটাই 1 ঘন্টা আপনি এক্সাম দিচ্ছেন, আপনি ক্লাস, আমি জুম মিটিং শেয়ার করলাম, মিটিং শেয়ার করো, আমি বললাম যে ঠিক আছে তাহলে এখন আমাদের ক্লাসটা স্টার্ট হলো, সবাই খাতা নিয়ে বসেন, বা যদি আপনি ওয়ার্ড ফাইলে লিখতে চান ল্যাপটপ নিয়ে বসেন, আপনি বসলেন, বসাবে আমি ইনস্ট্যান্ট কোশ্চেন আপলোড দিলাম। বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট কোশ্চেন আপলোড দিলাম, টাইমিং দেখলেন যে ওখানে টাইম দেওয়া আছে ঠিক 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে, 1 ঘন্টা 15 মিনিট ধরেন বেশি হবে। তো 1 ঘন্টার মধ্যে আপনি এক্সাম শেষ করলেন, 15 মিনিটস টাইম আছে সাবমিশন করার জন্য, ছবিটা তুলে সাবমিট করে দিলেন, দ্যাটস ইট। 1 ঘন্টা পরে দেখবেন আর ওই গেটওয়েতেই থাকবেন, ওপেন অফ হয়ে শেষ। এই হচ্ছে এক্সাম। এখন এক্সামে কোশ্চেন আমি এমন ভাবে করব যাতে আপনার বেসিক আইডিয়া থাকতে হয়, বেসিক আইডিয়া ছাড়া তো আপনি আসলে অ্যান্সার, কারণ ওপেন বুক মানে তো আমি জানি বই খুলবেনি, এমন ভাবেই কোশ্চেনটা করবো যাতে ইউ হ্যাভ বেসিক আইডিয়া অ্যাবাউট দ্যাট টপিক, সেভাবে লিখতে পারেন। ম্যাম এত কঠিন? কঠিন কেন হবে? আমি তো শুনেছি অন্য কোর্সে এক্সাম এর থেকেও কঠিন ভাবে নিচ্ছে আপনাদের। অন্য কোর্স এখন আসেনি তো ম্যাম, তাই বুঝতেছি না অন্য আচ্ছা, কোর্সে একটা কি। এক্সাম অন্য দিই, কোর্স কঠিন হইলো ম্যাম, কিছু একটা মাথায়। একটা এক্সাম দিই আগে, দিলেই তো আমরা বুঝতে পারবো, এত কঠিন তো নিশ্চয়ই হব না। জাস্ট আমার বলা আমি যেভাবে নিব, তবে এটা ঠিক, এটা মাথায় রাখবেন যে আমি প্লাগারিজম চেক করি, এটা আমি সবসময়ই করি, এটায় কোনো ইয়া নেই। এবং কোশ্চেনটা অনেকগুলো সেট কোশ্চেন করি, একটা দুইটা সেট না, 10-12টা সেটেরও কোশ্চেন করে ফেলি, এমনও হয়। সো এমনও হতে পারে আপনারা যদি অল্প স্টুডেন্টস সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন আপলোড দিয়ে বসে আছে, সেটাও করতে পারে। সো ঠিক আছে, সবাই তাহলে ভালো ম্যাম থাকবেন, কোশ্চেনের ইনশাআল্লাহ অ্যানসার সাবমিট করা ম্যাম নেক্সট ক্লাসে দেখা হবে। জি জি স্যার। ম্যাম শুনতে পাচ্ছেন? কোশ্চেনের অ্যানসার সাবমিট করার আগে আমরা প্লাগারিজম চেক করতে পারবো না? না, এই অপশন আর কেন থাকবে? প্লাগারিজম একমাত্র টিচার চেক করতে পারবেন। প্লাগারিজমটা চেক হবে কিভাবে? আমার কাছে যখন সবগুলো কপি সাবমিট হবে, কপিগুলো কম্পেয়ার করবে, আপনার এই 29টা কপির সাথে কম্পেয়ার করবে, তো আপনার কপির সাথে যারটা মিল পাবে সেটাই প্লাগারাইজড হিসেবে ও আমাকে দেখাবে। আর আপনার কপির সাথে অনলাইনে যেখানে কপি পেস্ট করেছেন সেটাকে প্লাগারাইজড হিসেবে দেখাবে। এভাবে আসবে। ম্যাম এখন দেখা যাচ্ছে আপনি আমাদের যে ডেফিনেশন গুলো লিখে দিলেন, আমরা হুম। তো এই 34 জন না কতজন আছি, প্রত্যেক 34টা অ্যান্সারই তো সেম আসবে। তারপর যে ফ্লো 34 জন চার্টটা আছে, 34 সেইটাও তো জনেরই সেম অ্যান্সার আসবে। সেম আসবে, হ্যাঁ সেইটা ঠিক আছে, ওটাকে আমি বুঝবো না যে ওটা, এইটা অনেক সময় এটা দেখায় একই জিনিস প্লাগারাইজড। এখন সাপোজ ধরেন অভিজিৎকে আমি বললাম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এক্সপ্লেন করেন, উনি এক্সপ্লেন করলো যে আমি
ফ্রিল্যান্সিং স্কিল আছে, আমি অভিজিৎ আমার ফ্রিল্যান্সিং স্কিল আছে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল। সো একই কথা সাকিবও লিখলো, আব্দুল্লাহ আল সাকিব উনিও লিখলো আমি অভিজিতের ফ্রিল্যান্সিং স্কিল আছে, ওইটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে পারি কি মানে দুজন একই জিনিস হ্যাঁ সাকিব লিখতে পারে যে আমার টিচিং অ্যাবিলিটি আছে, যেটা আমার ক্যাপিটাল। বা প্রতীক ধরে লিখলো যে আমার কাছে 10 টাকা আছে, এটা নিয়ে আমি ফিউচারে ইনভেস্ট করবো, এটা আমার ক্যাপিটাল। দুজনের এক্সাম্পল এক হয়ে যাবে কিভাবে, অনেক ওয়ে আছে। মেইন কথা হচ্ছে কি কপি চেক করতে করতে এমন হয়ে গেছে দেখতেই বুঝতে পারি যে কে কারটা কপি করেছে। এবং আমি না অফলাইন ক্লাসে এই জন্য মিস করি। আমি নরমালি হ্যাঁ ক্লাসে থাকলে অবশ্যই কপি করতে নেবো। আপনি কি জানেন আমি যখন ক্লাস টেস্টের কপি ব্যাক করি আমি খাতার উপর লিখে দিই কে কারটা কপি করে রেখেছেন, কতটুকু কপি করছেন, কত পার্সেন্ট কপি করছেন, এটা দিয়ে দিই। ম্যাম তখন তো আপনি হচ্ছে চেহারার উপর ডিপেন্ড করে হচ্ছে চেহারা দেখতেন তো মায়া হইতো, মায়া চেহারা হইলে দেখে একটু মার্ক। শুনেন আমি যে বলেছিলাম আমি 182 ক্লাস নিয়েছি, ওই যে ওদের ক্লাসে হচ্ছে ওদের নাম ভুলে গেছি, নাম মনে নেই, ইকবাল, ওই যে আর কি জি ইকবাল মেবি ওদের সিআর ছিল। হ্যাঁ ওদেরকে একটু জিজ্ঞাসা মেহেদি করেন ইকবাল। হ্যাঁ মেহেদি ইকবাল, yes। তারপরে মেহেদি ছিল, তারপরে একটা খুব কিউট করে একটা মেয়ে ছিল, নাম মনে পড়ছে না, জ্যোতি। জ্যোতি ইয়েস, জ্যোতি ছিল, পারিয়া ছিল, এরা ছিল আমার সেই ক্লাসে। ঠিক আছে, ওদেরকে একটু জিজ্ঞাসা করবেন যে আমি আসলে এটা চেক করি কিনা, দেখবেন যে ওরা এটা বলবে যে আমি স্ক্রিপ্ট ব্যাক করি এবং স্ক্রিপ্টের উপর লেখা থাকে কার থেকে কত পার্সেন্ট কপি করা। মার্ক দেন না, মার্ক তো দেন অবশ্যই, একটু কম দেন আর কি। মার্কস আপনি লিখলে মার্কস পাবেন, ওইটাই বলেছি। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, হুবহু বইয়ের জিনিস চাই না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে মার্কস পাবেন, বুঝলে মার্কস পাবেন, মেইন কথা এটাই। আমি যেমন অনেক বুঝিয়ে বুঝিয়ে জিনিসগুলো বলার চেষ্টা করি, আপনিও বুঝে লিখতে পারলে মার্কস পেয়ে যাবেন। জি শাহরিয়ার বলেন স্যার। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্স অটো ক্রিয়েট হয়ে যাবে ম্যাম? না এবার না অ্যাটেন্ডেন্স অটো ক্রিয়েট হচ্ছে না বলে আমি বলেছিলাম যে চ্যাট বক্সে দেন। এটা যদি এই প্রবলেম সলভ হয়ে যায় তাহলে আমি আবার জানাবো যে এখন অটো ক্রিয়েট হয় আপনাদের দিতে হবে, আপাতত ক্রিয়েট হচ্ছে না এই জন্য আমি চেয়েছি একটু দেন। ম্যাম আসলে আমার হচ্ছে মোবাইল হুট করে নষ্ট হয়ে গেছে তো ওই জন্য জয়েন করতে লেট হইছে। কোনো সমস্যা নেই, অ্যাটেন্ডেন্সটা দেন। আমি তো দেখলাম দিয়েছেন শাহরিয়ার হোসেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি আইডি। ওটাই ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকেন। আরো কোয়ারিজ থাকলে আমরা থার্সডে ক্লাসে আমি এটার অ্যানসার দেব। ওকে ম্যাম, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন।